কয়েকদিন পর আমার ভাইয়ের বিয়ে। ইফার কথাটা শুনে সবাই অবাক হলেও মিথিলা একটুও হলো না, বরং সে ইফার কথায় বেশ বিরক্ত হলো। মেয়েটা কালকে থেকে ওর কানের কাছে ইয়াসের বিয়ের কথা বলেই যাচ্ছে, সুযোগ পেলেই বলছে, এখন আবার শুরু করেছে। ইয়াসের বিয়ে কার সাথে? কই, আমি তো জানি না। মিহুর অবাক কণ্ঠে বলা কথাটা শুনে ইফা বলে, আরে জানবা কিভাবে? কাউকে এখনো জানানো হয়নি। আর বিয়েটা যার সাথে তাকে তোমরা সবাই চিনো। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। নীলা ইফার দিকে তাকিয়ে মনে মনে ভাবে ইফা হয়তো ওর কথা বলবে, তাই মাথা নিচু করে একটু লজ্জা পাওয়ার অভিনয় করে। ইফা এটা ভালোই এনজয় করছে। তখন সবাই একসাথে বলে ওঠে, কে সে? ইফা দাঁত বের করে হেসে বলে, রানু মণ্ডল। মিথিলা ভ্রু কুঁচকায়। ও ভেবেছিল ইফা নীলার কথা বলবে। মিহু মেকি রাগ দেখিয়ে ইফাকে বলে, ফাজিল হচ্ছিস দিনে দিনে। ইয়াসকে বলবো? বলো, তাতে আমার কি? আমি তো সত্যিটা বললাম, ভাইয়ার সাথে যার বিয়ে হবে সে আসলেই রানু মণ্ডল। ইফা, ফালতু কথা রাখ। আমার কথাকে কেউ গুরুত্ব দেয় না, ফালতু ভেবে উড়িয়ে দেয়। কিছু বলবোই না তোমাদের। চুন্নির কথায় কে বা গুরুত্ব দেবে? ভালো মানুষ হলে তো গুরুত্ব দেবে। ইফা কেঁপে ওঠে। তুই চুপ থাক শাকচুন্নি। আচ্ছা, তোরা কি ঝগড়া না করে থাকতে পারিস না? আজকে আমার গায়ে হলুদ, কালকে বিয়ে, চলে যাব আমি, আর তোরা এখনো একে অন্যের সাথে ঝগড়া করতেছিস। তোমার বোন তো আগে শুরু করে। মিথিলা তেড়ে ওঠে। আমি আগে শুরু করছি নাকি তুই শুরু করছিস? চুপ! মিহু চিল্লানোতে দুজন চুপ হয়ে যায়। দুজন দুজনের দিকে ক্ষিপ্ত নজরে তাকায়। মিহু দুজনের দিকে তাকিয়ে বলে, বোন, তোরা যদি ঝগড়া করতে চাস তাহলে যা, তোদের রুম আছে, তবুও আমার মাথা খাস না। মিথিলা ইফা এবার দুজন দুদিকে ঘুরে বসে। মিহু দাম ছেড়ে দুজনের দিকে থেকে দৃষ্টি ফেরায়, নীলাদের সাথে কথা বলতে থাকে। মিথিলা ইফা দুজনেই মিহুর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে। মিহু সেদিকে পাত্তা না দিয়ে অন্যদের সাথে গল্প করতে থাকে। এটা দেখে মিথিলা ইফাও কথা শুরু করে। মিহু যে এখন ওদের দুজনের পাত্তা দিবে ভালোই বুঝে গেছে দুজন। সন্ধ্যা, ছাদে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। ওখানে মিহুকে বসিয়ে রাখা হয়েছে। নীলা মিহুর হাতে মেহেদি পরাচ্ছে। নীলা মেহেদি দেওয়া দেখে মিথিলা মুখ পাকায়। নীলা এত সুন্দর মেহেদি দিতে পারে, ও পারে না কেন? নীলা তো তাহলে ওর থেকে এক ধাপ এগিয়ে গেল। সব কিছুতেই তো অনেক ভালো। এই জন্য বুঝি মেজমা ওকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছে। মিঠু, এদিকে আয়। মিহুর ডাক শুনে মিথিলা সেদিক পানে তাকায়। উঠে মিহুর পাশে গিয়ে বসে। এখানে এভাবে বসেছিলি কেন? এমনি মেহেদি পড়বি না? না, ইচ্ছা নেই। মিহু এবার ভ্রুকুচকায়, পূর্ণ দৃষ্টিতে তাকায় বোনের দিকে, কেমন মনমরা হয়ে আছে। মিহু মিথিলার পিছন দিয়ে হাত দিয়ে হালকাভাবে বোনকে জড়িয়ে ধরে, আদুরে কণ্ঠে বলে, মন খারাপ কেন? হ্যাঁ, তুই মন খারাপ করে রাখলে আমি কিন্তু রেগে যাব। হাসি দে একটু। মিথিলা ঠোঁটে হাসি টেনে বলে, মন খারাপ না আপু, তুমি মেহেদি পড়ো, আমি একটু আসছি। কোথায় যাবি তুই? কোথাও যাবি না, আমার পাশে বসে থাক। নীলা তোকে মেহেদি দিয়ে দিবে। নীলা ইফার হাতে মেহেদি পড়াচ্ছিল। মিহুর কথা শুনে বলে, হ্যাঁ মিথিলা, ইফার হাতে মেহেদি পরানো শেষ হলে তোমাকে পরিয়ে দিব, একটু বসো। দরকার নেই, পড়বো না আমি মেহেদি। পড়বি না কেন শুনি? দেখ নীলা কত সুন্দর মেহেদি দিচ্ছে। ইফাও মিথিলার সাথে ছাইয়ে বলে, হ্যাঁ দেখো নীলা আপু কত সুন্দর মেহেদি দিচ্ছে। নীলার এত এত প্রশংসা শুনে মিথিলা রেগে যায়। রেগে বলে, এত সুন্দর হচ্ছে, তাহলে তোমরাই পড়ো, আমাকে কেন নিতে বলছো বারবার? রেগে কথাটা বলে ওখান থেকে উঠে চলে যায় মিথিলা। মিহু মিথিলার হঠাৎ এমন মন খারাপ দেখে হঠাৎ রাগের কারণটা ঠিক বুঝলো না ইফা। ইফা পাশে উঠে বলে ওঠে, এই মেয়ের মাথা আসলেই খারাপ। মিথিলা নিজের রুমে বসে রাগে ফুঁসছে। নীলার কথা ভাবতেই তার মাথার রোগ তীর তীর করে বৃদ্ধি পাচ্ছে। সবাই ওর প্রশংসা করছে, কেন করবে কেন? এদিকে ইয়া সারা বাড়িকে মিথিলাকে খুঁজে যাচ্ছে, কিন্তু তার দেখা নেই। দুদিন হয়ে গেছে মেয়েটা তার সামনে আসছে না। ও তো ভালোবাসি বলে দিল, তবু মেয়েটা ওকে এড়িয়ে চলছে। ব্যাপারটা নিতান্তই সন্দেহজনক। মেয়েটা কি ওকে ভুল বুঝলো কোনো কিছুতে? কিন্তু ও তো সেরকম কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। ইয়াস পুরো বাড়ি খুঁজে না পেয়ে ছাদের এক সাইডে চেয়ারে বসে পড়ে। ছাদের এদিক ওদিক তাকিয়ে পায় না। আকাশ ইয়াসকে একা দেখে ওর পাশে গিয়ে বসে। ব্রো, কি ব্যাপার? এমন পেঁচামুখ হয়ে বসে আসছো কেন? মিথিলাকে দেখেছিস কোথাও?
আকাশও পুরো ছাদটা একবার নজর বোলায়, মিথিলাকে দেখতে না পেয়ে বলে। না দেখিনি। দেখবি কিভাবে? তোর চোখ তো শুধু একজনের দিকেই আছে। আকাশ দাঁত বেদ করে হেসে বলে। এবার একটা ঠিক কথা বলছো। আসলে আমি তোমারটাকে কিভাবে দেখব? আমারটা দেখেই তো সময় পাই না। তোর বিয়ে ক্যান্সেল। আকাশ অবাক হয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলে। বিয়ে ক্যান্সেল মানে? মানে তোর যার সাথে বিয়ে হবে তার সাথে বিয়ে ক্যান্সেল। মানে কি এসবের? আগে আমার বিয়ের সানাই বাজা, তাহলে তোরটা আপনা আপনি বেজে যাবে। আর যদি আমারটা না বাজে তো ভাই আফসোসের সাথে বলতে হচ্ছে তোমার উনিকে আর তুমি পাবা না। পাবো না মানে? এই এটা কিন্তু বাটপারে হচ্ছে। তুই কি আমাকে বাটপার বললি? আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমার বোনের আশেপাশে যেন তোকে না দেখি। মানে কি তোমারটা তোমাকে পাত্তা দিচ্ছে না বলে আমারটা কেউ দূরে নিয়ে যাবে? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। ইয়াস চুপ থেকে মুখ ঘুরিয়ে আকাশ সেদিকে তাকিয়ে বলে। ভাইয়া 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 করবি না। যেদিন শালাবাবু বানাতে পারবি সেদিন এসে ডাকিস। শালাবো বানাবো কিভাবে? তুমি তো পথ বন্ধ করে দিচ্ছ। বললাম না, আমার সানাই বাজাতে পারলে তোরটাও বাজবে। তোর আমাকে শালাবাবু বানাতে হলে তো তোকে আগে আমার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, বুঝলি? নিজে পারতেছো না আমার বোনকে পাঠাতে, এখন আমারটাও কেড়ে নিচ্ছ। পক পক করিস না। যা বলছি করতে পারলে কর, না হলে যা। আর আমার বোনের আশেপাশে যেন না দেখি তোকে। আকাশ কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে। এখন তো মৃত আপুর বিয়ে হচ্ছে, এখনো সবাইকে তোমার বিয়ের কথা বলবো। ইয়াস আকাশের দিকে তাকিয়ে আকাশের মাথায় গাঁটটা মেরে বলে। এখন কেন বলবি? এখন আপাতত তোর ভাবিকে খুঁজে দে। আকাশ চোখ বড় বড় করে বলে। ভাবি? তো মিথিলা যদি আমার বউ হয় তোর ভাবি হবে না? আকাশ আফসোস করে বলে। ওকেও এখন আমার ভাবি ডাকতে হবে? ইয়াস এবার বিরক্ত হয়, বিরক্ত নিয়ে বলে। তোর যা ইচ্ছে ডাকিস, এখন ওকে খুঁজে নিয়ে আয় যা। আকাশ ইয়াসের পাশ থেকে উঠে পড়ে, চারপাশে একবার চোখ বুলিয়ে ইফার মিহুর দিকে হাঁটা ধরে। মিহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে। আপু মৃত্যু কোথায়? মিহু আকাশের দিকে তাকিয়ে বলে। মেয়েটা রেগে মেগে চলে গেছে। দেখ নিজের রুমে আছে কিনা। হঠাৎ রেগে গেল কেন বুঝলাম না। আমিও যেতে পারছি না। তুই একটু দেখে আয় না কি করছে মেয়েটা। আকাশ মাথা নাড়িয়ে বলে। আচ্ছা। ওখান থেকে উঠে আবার ইয়াসের কাছে যায়। মিহুর বলা কথাগুলো ইয়াসকে বলে। ইয়াস এবার মিথিলার রুমের দিকে হাঁটা দেয়। মিথিলার রুমের সামনে এসে থামে, দরজা আটকানো। ইয়াস কয়েকবার দরজায় টোকা দেয়, কয়েকবার নক করতে মিথিলা দরজা খুলে দেয়। দরজা খুলে ইয়াসের মুখ দেখে আরো রাগ হয় মিথিলা, রেগে বলে। তুমি এখানে কেন আমার কাছে এসছো? যাও তোমার ওই নীলার কাছে যাও, আমার সামনে আসবে না তুমি। সমস্যা কি তোর? এইভাবে ঘরের মধ্যে একা একা কি করছিস? তোমার সমস্যা কি? এভাবে একটা মেয়ের রুমে মানা করার সত্ত্বেও ঢুকে পড়েছো। ইয়াস মিথিলার দিকে এক কথা মাকায়, মিথিলার দিকে ঝুঁকে বলে। আমার বউয়ের ঘরে আমি ঢুকেছি, তোর কোনো সমস্যা? মিথিলা রেগে বলে। এটা আমার রুম, তোমার বউয়ের না। তোমার বউয়ের রুম তো। আমার বউয়ের রুম তো পরে কি? জানি না আমি তোমার বউয়ের রুম কোথায়, কিন্তু এটা আমার রুম, তোমার বউয়ের না। যাও এখান থেকে। ইয়াস বিছানার উপর আইস করে বসে বলে। যাবো না আমি, কি করবি তুই? মিথিলা ইয়াসের পানে তাকিয়ে ওর দিকে তেড়ে যায়। ইয়াসের সামনে গিয়ে ওর হাত টেনে ধরে উঠানোর চেষ্টা করে। উঠতে না পেরে রেগে চিল্লিয়ে বলল। মহিষ কোথাকার, যাবে এখান থেকে। তোমার ওই নীলার কাছে যাও, আমার কাছে কেন এসছো? ইয়াস এবার ভ্রু কুচকায়, ভ্রু গুটিয়ে বলল। নীলার কাছে যাব কেন? নীলা কি আমার বউ নাকি? সব জেনে না জানার ভান কিভাবে করো বলো তো? ইয়াস মিথিলাকে টেনে ওর পাশে বসিয়ে দেয়। মিথিলার দিকে ঘুরে বলে। দেখ মিথিলা। ইয়াসের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে মিথিলা মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস এদিকে তাকিয়ে নীরব থাকে কিছুক্ষণ যেতে মিথিলার হাত ধরে ওর দিকে ঘুরায়। দেখ, নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এটা আমি জানতাম না। কালকে তো যাক, সেসব বাদ দে, আমি কাকে ভালোবাসি সেটা বল। মিথিলা ইয়াসের থেকে হাত ছাড়িয়ে বলে। তুমি কাকে ভালোবাসো আমি কিভাবে জানবো? আচ্ছা না জানলি, তবে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, ইয়াস কখনো মিথিলা ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কারণ মিথিলা ইয়াশকে ভালোবাসে, কিন্তু ইয়াশ মিথিলাকে ভালোবাসে না। মিথিলা ভালোবাসার জন্য ইয়াশ মিথিলাকে বিয়ে করবে, এটাই তো। মিথিলার পক্ষ শুনে ইয়াস মৃদু হাসে। মিথিলাকে ওর কাছে এনে কোমর আঁকড়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে।
ইয়াশও কিন্তু মিথিলাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এখন মিথিলা যদি ইয়াশকে এভাবে ইগনোর করে তাকে পাত্তা না দেয় তাহলে কিন্তু ইয়াশ অনেক রেগে যাবে, আর ইয়াশ রেগে গেলে কিন্তু মিথিলার জন্য ভালো হবে না বলে দিলাম। ইয়াস কথাগুলি বলে মিথিলাকে ছেড়ে উঠে দাঁড়ায়, শক্ত কণ্ঠে বলে, আমি যাওয়ার পর সে ছাদে না গেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, একদম তুলকালাম বেঁধে যাবে বলে দিলাম, তাই তাড়াতাড়ি যেন ছাদে চলে আসে সে। ইয়াস এ বলে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াস বেরিয়ে যেতে মিথিলা সেদিকে তাকিয়ে ভেঙচি কাটে। তার সব কথা যেন মিথিলা শুনে চলতে হবে। নীলহার সাথে তো বিয়ে ঠিক করেছে, ওকে বিয়ে করে নিলেই তো হয়, আমার কাছে কেন আসতে হবে? ইয়াস নিচে যাওয়ার পর থেকে আকাশ ইফার পিছু লেগেছে। ইফা যেখানে যাচ্ছে ও ধূপধাপ পা ফেলে সেদিকে যাচ্ছে। ইফা অনেকবার বারণ করার সত্ত্বেও সে ইফার পিছু ছাড়ছে না। আকাশ এবার ইফার চুল হালকা টেনে ধরে ইফা রেগে গিয়ে বলে, দেখুন ভাইয়া, শেষবার বলছি, এবার আমাকে বিরক্ত করলে কিন্তু ছোট চাচ্চু, ছোট মা, ভাইয়া সবাইকে বলে দিব। আকাশ ইফার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বলতে আমার কি, এতে বরং আমার লাভ। যা তুই এখনই বলবি আকাশ আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চায়। আকাশের শেষের কথাটা শুনে ইফা আরও রেগে যায়। আকাশের দিকে এগিয়ে আঙুল উঠিয়ে বলে, দেখুন, এসব ভালোবাসা বাদ দেন, আমার বয়ফ্রেন্ড আছে। আকাশ ইফার কথা শুনে জোরে হেসে দেয়, যেন কোনো যোগ শুনল। আকাশ হাসি দেখে ইফা কপাল কুঁচকায়। আকাশ হাসি থামিয়ে বলে, তুই সিরিয়াসলি তুই বলবি তোর বয়ফ্রেন্ড আছে আর আমি বিশ্বাস করে নেব? আরে আমার সত্যি। ইফার পুরো কথা শেষ না করতে মাঝখানে আসিফ এসে বলে, এই ভাইয়া ইন্দুর, তোমাদের দুজনকে হিমু আপু ডাকছে, হলুদ দিবে না তোমরা? এই তোকে বলছি না আমাকে ইন্দুর না বলতে, পটলু কোথাকার। তুমি তো ইন্দুরই। আসিফ তুই যা, আমরা আসছি। আসিফ চলে যেতে আকাশ ইফার দিকে তাকায়। আকাশকে কিছু বলার সুযোগ না দিয়ে ইফা ওকে পাশ কাটিয়ে চলে যায়। আকাশ ইফার যাওয়ার পানে তাকে পিছন থেকে কিছু বলতে নিয়েও বলে না। মিহুকে একে একে সবাই হলুদ লাগাচ্ছে। প্রথমে মিনহাজ হক, তিতি হক, মিহুর মেজো মা, ছোটো মা, মেজো চাচ্চু, ছোট চাচ্চু, মিথিলা, খালা, বড়রা সবাই হলুদ লাগান। পরে বিচ্ছু বাহিনীর পালা আসতে সবাই হৈ হৈ করে মিহুকে হলুদ লাগাতে যায়। প্রথমে ছোট থেকে হলুদ লাগানো শুরু হয়। মিহুর খালাতো বোনদের লাগানো শেষ হতে রায়না আসে মিহুকে হলুদ লাগাতে। রায়না লাগিয়ে যেতে নিলয় আর নীলাম মিহুকে হলুদ লাগিয়ে দিয়ে যায়। ইফার পালা আসতে আকাশও ইফার সাথে সাথে যায় মিহুকে হলুদ লাগাতে। ইফা এটা দেখে আকাশের দিকে তাকিয়ে ভ্রু কোটায়। দুজন মিহির কাছে গিয়ে মিহুকে হলুদ লাগিয়ে মিষ্টি খাইয়ে দেয়। মিহুকে টাকা দিয়ে দুজনে আবার উঠে আসে। ইফা আকাশের পাশ দিয়ে যেতে যেতে বলে, আপনি আমার সাথে হলুদ লাগালেন কেন? ইচ্ছা হয়েছে তাই লাগিয়েছি। ইফা এবার থেকে যায়, আকাশের দিকে ঘুরে বলে, দেখুন, আমি সত্যি বলছি, আমার বয়ফ্রেন্ড আছে। আকাশ একই ভঙ্গিমায় বলে, দেখ, আমিও সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। ভালোবাসতেই পারেন বোন হিসাবে। না, আমি তোকে বউ ভেবে ভালোবাসি। ইফা দাঁত চেপে বলে, বলছি তো আমার প্রেমিক আছে, আর বিয়ে হলে ওর সাথেই হবে। আপনি আমার পিছু ছাড়বেন? অসহ্যকর। তোর পিছু তো আমি ছাড়বো না, আর তুই বউ হবি, তবে আমার। মাথায় ঢুকিয়ে নে ভালো করে। কচু, বউ বানানো কি এত সহজ নাকি? আকাশ এবার বাঁকা হেসে বলে, সহজ না হলেও সহজ বানাবো, দরকার পড়লে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। আপনি উঠিয়ে নিয়ে গেলে বুঝি আমিও ড্যাং ড্যাং করে বিয়ে করে নিব? সেটা পরে দেখা যাবে। মিথিলা আর ইয়াসের পালা আসতে মিহু চিৎকার দেয়। মিহুর চিৎকার শুনে সবাই ওর দিকে তাকায়। দেখ, তারা দুজন একসাথে আসবে না, আমার বিয়ের আগের দিন পড়ার শখ নাই। মিহুর কথাটা চিল্লিয়ে বলতে সবাই ওর দিকে তাকায়। মিথিলা ইয়াস এবার মিহুর দিকে তাকিয়ে নিজেদের দিকে চোখ ঘোরায়। ইয়াস মিথিলার দিকে, মিথিলা ইয়াসের দিকে তাকাতে মিহু পুনরায় বলে উঠল, দেখ, আমি তোদের দুজনের বোন, পর কেউ না। প্লিজ আমাকে এভাবে মারিস না। পরে দেখা যাবে টিভির হেডলাইনে লেখা উঠবে, বড় বোনের গায়ে হলুদের দিন ছোট দুই ভাই বোন মিলে বড় বোনকে এমনভাবে হলুদ লাগালো যে বড় বোন হলুদের জ্বালা সহ্য করতে না পেরেই ইন্তেকাল করিল। দেখ, তোরা কি চাস এসব লেখা টিভির হেডলাইনে উঠো? মিহুর কথা শুনে মিথিলা আর ইয়াস দুজনে উজবুক হয়ে মিহুর দিকে তাকিয়ে আছে।
মানে শেষে কিনা মিহু ওদের ওর খুনি বানিয়ে দিল। মিথিলা কথাটা মানতে না পেরে বলল, ভাইয়া তুমি যাও, এই মেয়েকে হলুদ লাগিয়ে দিয়ে আসো। আমি একে চিনি না। কে? আমার বোন, আমাকে নিয়ে তো এসব ধারণা করতো না। ইয়াসও সামান্তালে বলল, আমিও একে চিনি না। মানে আমাদের মিহু তো এমন ছিল না, অন্তত আমার ব্যাপারে এসব ভাবতো না। আমিও একে হলুদ লাগাবো না। মিহু দুজনের কথা শুনে মুখ ভোঁতা করে বলে, আরে আমি বলছি তোদের দুজনকে একসাথে না আসতে, একজন একজন করে এসে লাগিয়ে দিয়ে যা। না, আমি যখন বলেছি দিব না মানে দিব না। আর মিথিলার সাথে আমিও দিব না। আরে দুজন কি শুরু করলা বলো তো? মিহু আপু ভয় পেয়ে গেছিল। আর ভয় পাবে না কেন বলো? তোমাদের মতো দুটো ডেঞ্জারাস মানুষ আপুকে হলুদ লাগাতে যাচ্ছে, তাও একসাথে। ভয় পাবে না আপু? মাঝখানে আকাশের কথা শুনে দুজন আকাশের দিকে তাকায়, কপালগঞ্জকে তাকায় ওর দিকে। দুজনের এভাবে তাকাতে দেখে আকাশ ভরকে যায়। ও আর কিছু বলে না। এখন ইয়াসের বিরুদ্ধে কিছু বললে ওরই বিপদ। ওফ, এই যাও তো, দুজনে একটু একটু করে হলুদ লাগিয়ে দিয়ে আসো। এমন ঢং করো না। ইফার কথা শুনে মিহু বলে, হ্যাঁ আয়, দুজন একটু একটু করে হলুদ লাগিয়ে দিয়ে যা। মিথিলা ইয়াস দুজন দুজনের দিকে তাকিয়ে মিহুর দিকে এগোয়। দুজন গিয়ে দুপাশে বসে। দুজন হাতে হালকা হলুদ ভরিয়ে মিহুর গালে লাগিয়ে দেয়। তারপর দুজন উঠে যেতে নিলে মিহু দুপাশে দুজনের হাত ধরে বলে, আমার টাকা? তোমার টাকা? দাঁড়াও দিচ্ছি, হাত ছাড়ো আগে। আমার হাতও ছাড়, না হলে টাকা বের করবো কিভাবে? মিহু দুজনের হাত ছেড়ে দেয়। মিথিলা ইয়াস দুজন দুটো 10 টাকার নোট বের করে মিহুর হাতে ধরিয়ে দেয়। মিহু নোট দুটো দিকে ভোঁতা মুখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মিথিলা ইয়াস দুজন দুদিকে থেকে হাত ভর্তি হলুদ লাগিয়ে দেয় মিহুর গালে। মিহু হলুদের জন্য দেখতে না পেয়ে চিল্লানি দেয়, মিঠুর বাচ্চা ইয়াস! বাড়িটা রঙে রঙে সাজানো। কেউ আসবে তার ভালোবাসা তার কাছে সারা জীবনের জন্য নিয়ে যেতে, আবার কেউ কেউ তাদের ভালোবাসাকে বুকে পাথর চাপা রেখে বিদায় দিবে। মিহুকে সাজিয়ে ঘরের এক কোণে বসিয়ে রাখা হয়েছে। সে ঘরের একটি কোণে ঘাপটি মেরে বসে আছে। রাতে সেই ঘটনার পর মিথিলা তার সামনে আসেনি। ইয়াসকে দেখছে, তবে তার ব্যস্ততার শেষ নেই। আচ্ছা, আজকে যে সে চলে যাবে সেদিকে কারোর খেয়াল নেই। সবাই এত কাজ নিয়ে ব্যস্ত কেন? সবাই একটু ওর কাছে এসে বসতে পারছে না? মিহুর অজান্তেই ওর চোখের কোণে অশ্রুকণা জমাট বাঁধে। কিছুক্ষণ যেতে তা গাল বেয়ে গড়িয়ে পড়ে। মিহু হাতের আঙুল দিয়ে অযত্নে তা মুছে ফেলে। মিথিলা এই সকাল থেকে নিজের রুমের এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সে সকালে সেই যে একবার নিজের রুম থেকে বাইরে বেরিয়েছিল আর বের হয়নি। নিজের রুম বন্ধ করে চুপচাপ বসে আছে। মিথিলা হাঁটুতে মাথা দিয়ে বসেছিল। মাথা তুলে সামনে তাকাতে চোখ থেকে অশ্রুকণাগুলো টুপটুপ করে নিচে পড়ে যায়। চোখের সামনে মিহুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। দুজনের মারামারি ঝগড়াঝাটি, কত খুনসুটি দুবোনের। আজকের পর চাইলেও তার বোনের রুমে গিয়ে বোনকে দেখতে পারবে না। চাইলেও যখন তখন ঝগড়া মারামারি করতে পারবে না। চাইলেও আর বোনকে চোখের সামনে দেখতে পাবে না। মিথিলা না চাইতেও অশ্রুকণাগুলো বেহায়ার মতো গড়িয়ে পড়ছে তার চোখ বেয়ে। তখন ঘরের দরজা খুলে দেয়। সামনে তিতলি হককে দেখে কিয়ৎক্ষণ নীরব থেকে মিথিলা তিতলি হককে ভিতরে আসতে না বলে মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অস্পষ্ট স্বরে বিলাপ করে, মা, তোমরা আপুকে এক্ষুনি কেন তাড়িয়ে দিচ্ছ? দেখো না আমার এত কষ্ট হচ্ছে। আপু তো মরেই যাবে। তোমরা আপুকে এখানেই রেখে দাও মা। তিতলি হক নিজেও চোখের অশ্রু ফেলছেন। সহসা মিথিলার মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েদের জীবন তো এটাই মা, না চাইলেও তোকে একদিন পরের ঘরে যেতে হবে। আচ্ছা বল, কেউ কি চায় তাদের আপনজন তার বাবা মা ছেড়ে অচেনা একটা বাড়িতে পরিবারে গিয়ে থাকতে? চায় না। তবুও তাদের আপনজন বাবা মা পরিবার সব ছেড়ে অন্যের ঘর করতে যেতে হয় অচেনা বাড়িতে। আবার একটা সময় দেখবি এই অচেনা বাড়ির লোকজন মেয়েদের সবচেয়ে আপনজন হয়ে যায়। মিথিলা কথাটা শুনে গুঁগিয়ে বলল, মা, আমি যাব না তোমাদের ছেড়ে কোথাও, আমি এখানেই থাকবো। তিতলি হক মিথিলাকে সোজা করে নিজের চোখের পানি মুছে মেয়ের চোখের পানি মুছে দিয়ে মৃদু হেসে বলে, বললাম না মেয়েদের জীবন ওইটাই। তোকেও একদিন আমাদের ছেড়ে পরের ঘরে যেতে হবে। দেখ না, আমি তোর ছোট মা, মেঝো মা, সবাই ক্ষেত্রেই তো এক।
এভাবে কাঁদতে হয় না পাগলি মেয়ে। মিথিলা মায়ের কাঁধে মাথা রেখে বলে। যতই বলো আমি তো যাব না, কখনো না। তিতলি হক মেয়ের পাগলের মতো কথা শুনে মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসে। ওকে দাঁড় করিয়ে বলে, সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খেয়ে নিবি। মা আমি এখন কিছু খাবো না, গলা দিয়ে নামবে না। খাবি না মানে? দেখ তোর বাবাও সকাল থেকে কিচ্ছু কানি উনিও কেমন হয়ে গেছে। সকাল থেকে এক করে বললাম কিছু খেয়ে নিতে, কিছুই মুখে তুললো না। এখন তুইও যদি এমন করিস তাহলে আমি কোন দিকে যাব বলতো? তিতলি হকের চিন্তিত স্বরের কথাটা শুনতেই মিথিলা নুয়ে যায়। তুমি খাবার নিয়ে এসো, আমি খেয়ে নিব। লক্ষ্মীটি আমার। তিতলি হক মিথিলার কপালে চুমু খেয়ে খাবার আনতে যায়। মিথিলা সেদিকে পানে তাকিয়ে থাকে। আচ্ছা ওর যদি ইয়াসের সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়, না না কি সব ভাবছে। আর মা তো জানে ও ইয়াসকে ভালোবাসে, তাহলে অন্য বাড়িতে বিয়ে হওয়ার কথা বললো কেন? তবে কি তারা এই সম্পর্কটা মানবে না? মিথিলা এসব ভেবে নিজের মাথা চেপে ধরে, বিছানায় বসে পড়ে। সেই আজকে না পেলে হয়তো মরেই যাবে। বরযাত্রী চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। সবাই বরযাত্রী আপ্যায়ন করতে ব্যস্ত। মিথিলা, ইফা, নীলা, রায়না রয়েছে রাফসানের কাছে। নীলা, ইফা, রায়না রাফসানের সাথে বকবক করে যাচ্ছে। মিথিলাকে চুপ থাকতে দেখে রাফসান বলে, আজকে আমার শালিকায় এত চুপচাপ কেন? রাফসানের কথা শুনে মিথিলা রাফসানের দিকে তাকায়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, না ভাইয়া, এমনি আপনি ওদের সাথে কথা বলুন। আচ্ছা, কে যেন বলেছিল বিয়ের দিন আমাকে ফকির বানাবে? তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সে? রাফসান যে মিথিলাকে কথাটা বলেছে মিথিলা বুঝতে পেরে রাফসানের দিকে ঘুরে বসে, ভ্রু উঁচিয়ে বলে, দুলা ভাইয়ের আমার ফকির হওয়ার খুব শখ দেখছি। শালিকা আমার এভাবে মন খারাপ করে বসে আছে, শালিকার জন্য না হয় একদিন ফকির হলাম, কি বলো সবাই? আচ্ছা তাহলে এবার টাকা বের করুন। এভাবে কেউ টাকা দেয় নাকি? বিয়ের সব রিচুয়াল পালন করে টাকা নাও। ওকে ফাইন। ওই তোরা গেট ধরছিলি, কত টাকা দিছে? ইফা মিথিলার কথা মুখ গোমরা করে বলে, মাত্র 5,000। মিথিলার চোখ ইয়া বড় বড় করে বলে, মাত্র 5,000 তোরা ঢুকতে দিয়েছিস কোন আক্কেলে? আমাকে ডাকতে পারলি না? তুমি তো সন্ন্যাসী সেজে বসেছিলে। মিথিলা থতমত খেয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, টাকা ইনকাম এখন হবে। ফলো মি গাইস। মিথিলা ওখান থেকে উঠে যেতে সবাই ওর পিছন পিছন যাওয়া ধরে। চারজন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে গোল হয়ে প্ল্যান করতে থাকে। নীলা কয়েকবার মিথিলার কথা শুনে নাক মুখ কুঁচকালে, রায়না ওকে চুপ করিয়ে রেখেছিল। মেয়ে সবাই প্ল্যান করে ওখান থেকে সরে আসে। 3 কবুল বলে মিহু খানিকক্ষণ আগে বাড়ি ছেড়ে গেল। সবাই তাকে বিদায় জানিয়ে বাড়িতে ঢুকছে। মিহুর তো কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। মিহুর কান্না দেখে মিথিলা আরিফা কাঁদতে কাঁদতে হারিয়ে উঠেছে। মিনাজক তো অসুস্থ হয়ে গেছে, তাকে বাড়িতে ডুকরে সোফায় বসিয়ে রাখা হয়েছে। মিথিলা একবার নিজের বাবার দিকে নজর দিয়ে সবার দিকে চোখ বোলায়। কিছু একটা মনে হতে সে ছুটে যায় নিজের রুমের দিকে। পাশের রুমে উঁকি দিয়েও কাউকে দেখতে পায় না। এবার চুট লাগায় ছাদের দিকে। ছাদের প্রতিটা সিঁড়ি বেয়ে উঠতে পা দুটো থমকে যায়। সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। বোনকে বিদায় দেওয়ার পরেই দৃশ্যটা যেন তার সহ্য হলো না। হাঁটু মুড়ে বসে পড়ল সেখানে। ঝড় হওয়ার পূর্ব মুহূর্তে ধরণী যেমন কালো আধারে ঢেকে যায়, কিশোরী মন কালো আধারে ঘুটঘুটে আধার নেমেছে। তার মন মস্তিষ্ক কিছু ভাবতে পারছে না। প্রথমে বড় বোনকে বিদায় দেওয়ার পরই প্রিয়জনের দেওয়া কষ্ট মস্তিষ্ক যেন বহন করতে পারল না। লুটিয়ে পড়ল ছাদের উপর। কিঞ্চিৎ শব্দ হতে ছাদে খানিক দূরে দাঁড়িয়ে থাকা দুজন পিছু ফিরে তাকালো। মিথিলাকে এই অবস্থায় দেখে একজনের হৃদয় যেন রক্তক্ষরণ হলো। সে দৌড়ে এসে হাঁটু মুড়ে বসে পড়ল মিথিলার সামনে। মিথিলার মাথাটা ওর কোলে নিয়ে ডাকতে থাকলো, কিন্তু মিথিলার কোনো সাড়া নেই। তার পাশে একজন ক্ষিপ্ত দৃষ্টিতে দুজনকে দেখে যাচ্ছে। মিথিলার রুমে ভিড় জমেছে। ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার মিথিলাকে দেখে ওষুধ দিয়ে বেশ খানিকক্ষণ আগে চলে গেছে। মিথিলার এখনো জ্ঞান ফেরেনি। সবাই চিন্তিত মুখে মিথিলার রুমে দাঁড়িয়ে আছে। মিনহাজ মিথিলার এক পাশে বসে আছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্য পাশে তিতলি হক বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ যেতে মিথিলা পিট পিট করে চোখ খুলে তাকায়। সবার দিকে একবার চোখ বুলিয়ে তিতলি হকের দিকে চায়।
তিতলি হক জ্ঞান ফিরতে দেখে মেয়ের মাথায় চুমু খেয়ে বলে, এখন কেমন লাগছে মা? মিথিলা ক্ষীণ স্বরে বলে, একটু ভালো লাগছে। ছাদে কেন গিয়েছিলে? মিনহাজকের কথা শুনে মিথিলা বামে মাথা ঘুরিয়ে মিনহাজকের দিকে তাকায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, এমনি বাবা, হঠাৎ করে চলে গিয়েছিলাম, যাওয়াটা ঠিক হয়নি বোধহয়। মিথিলা রুমে উপস্থিত থাকা সবার দিকে একবার চোখ বুলায়। নীলা এক কোণায় দাঁড়িয়ে ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। মিথিলা সে দৃষ্টি উপেক্ষা করে পিছনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে তাকায়। ইয়াসও মিথিলার দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি এক হতে মিথিলা শক্ত কণ্ঠে বলে উঠল, ভালো লাগছে না আমার, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি একা থাকতে চাই। তিতলি হক মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই অবস্থায় তোকে একা রেখে সবাই চলে যাব? তোমরা এতজন এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো, তাই বলছি একটু একা থাকতে দাও, আর যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়েছেও। মিনহাজ হক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আচ্ছা ও যখন একা থাকতে চাচ্ছে থাকতে দাও, সবাই চলো এখন। সবাই একে একে বের হয়ে যায়। শেষে ইয়াস তিতলি হক থেকে যায়। ইয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা বলে ওঠে, মা, আমি সবাইকে ঘর থেকে বের হতে বলেছি, কেউ যেন ঘরে না থাকে। মিথিলার কথা শুনে তিতলি হক ইয়াসের দিকে তাকায়। ইয়াস তখন স্থির দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়েছিল। তিতলি হক সেটা দেখে ইয়াসের কাছে যায়, ওর কাঁধে হাত রেখে ডাকে, ইয়াস। ডাক না শুনে ইয়াস তখনও মিথিলার পানে তাকিয়েছিল। মিথিলা এবার মুখ ঘুরিয়ে নেয়। তিতলি হক ইয়াসকে পুনরায় বলে, ইয়াস চলে। পুরো কথা শেষ হওয়ার আগে ইয়াস হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। তিতলি হক মেয়ের দিকে একবার তাকায়, একবার ইয়াসের দিকে। সে বেশ ভালো বুঝতে পারছে কিছু একটা হয়েছে দুজনের মধ্যে। ইয়াস যেতে তিতলি হক বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে যান। মিথিলা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়, ফের সামনে ফিরে উপরের দিকে তাকাতে ছাদের ঘটনাটা চোখের সামনে স্পষ্ট হয়। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে দু চোখ বেয়ে। উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে, তুমি আমাকে এভাবে কেন ঠকালে? ভালো যখন নাই বাসো, তাহলে বারবার ভালোবাসি ভালোবাসি কেন বললে? কেন বললে ভাইয়া? এভাবে কেন আমাকে কষ্ট দিলে? কেন? এতক্ষণ কান্নার পরে সবে চোখটায় লেগে এসেছিল মিথিলা। মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেয়ে মিথিলা পিটপিট করে চোখ খুলে তাকায়। সামনে ইয়াসের মুখটা পরিষ্কার হতে লাফতে উঠে পড়ে। রাগী চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? ইয়াস কিছুক্ষণ নীরব থেকে শান্ত কণ্ঠে বলে, দেখ মিথিলা, তুই তখন ছাদে যা দেখেছিস। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মিথিলা রেগে বলে, ছাদে তোমরা যা ইচ্ছে তাই করছিলে, এটা এখন আমাকে বলতে এসছো কেন? আমি কি তোমাদের নিয়ে একটা কথা বলেছি, নাকি এসব শুনতে চেয়েছি? দেখ মিথিলা, কোনো কিছু না জেনে উল্টাপাল্টা ভাববি না। আর অনেক সময় দেখায় অনেক ভুল থাকে। তুই যেটা দেখেছিস হয়তো সেটা ঘটেনি। কি ঘটেনি? কি ঘটার কথা বলছো তুমি? আর আমি যা দেখেছি ঠিক দেখেছি, আমার দেখার মধ্যে কোনো ভুল নেই। তুই এতটা শিওর হয়ে কিভাবে বলছিস? দেখো ভাইয়া, তোমার সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। প্লিজ এখান থেকে চলে যাও, না হলে কি করবি তুই? সবাইকে ডাকবো। ডাক, ডেকে কি বলবি তুই? দেখো ভাইয়া, যাও এখান থেকে, আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। কি ঝামেলা করবি তুই? কিছু না, তোমার সাথে নীলার বিয়ে ঠিক হয়েছে, নীলাকে বিয়ে করে নাও। নীলাও তোমাকে ভালোবাসে, আর তুমিও তো নীলাকে ভালোবাসো। মিথিলার কথা শুনে ইয়াস কিছুক্ষণ নীরব থাকলো। মিথিলা চোখের দিকে তাকিয়ে বলল, আমি নীলাকে বিয়ে করলে তুই খুশি হবি? মিথিলা ইয়াসের থেকে চোখ ফিরিয়ে বলল, হব। কষ্ট পাবি না? কষ্ট পাবো কেন? যেখানে তুমি নীলাকে ভালোবাসো, তোমার সাথে নীলার বিয়ে হবেই, আগে হোক বা পরে। আচ্ছা, তুই কি চাস আমি নীলাকে বিয়ে করে নেই? একটা কথা আর কতবার বলবো? আচ্ছা, বুঝতে পারছি। ইয়াস কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা ইয়াসের যাওয়ার পানে তাকিয়ে তাকে চুপ করে। সে হয়তো ইয়াসকে হারিয়ে ফেলেছে। তিতলি হক দোতানায় ভুগছেন। ওদিকে মেয়ের অমন হাল, এদিকে স্বামীর শরীরটাও খারাপ। সে যে ইয়াস আর মিথিলার বিষয়টা মিনহাজ হককে বলবে সেটা আর বলতে পারছে না। দেখা যাবে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে মিনহাজ হক আরও অসুস্থ হয়ে পড়বেন। এতে হিতে বিপরীত হতে পারে, কিন্তু তার মন যে মানছে না। সব কিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে। এদিকে বড়দের মধ্যে সব কথা জানাজানি হয়ে গেছে। ইয়াসের বিয়ে নীলার সাথে ঠিক করা হয়েছে। বাড়ির সবাই ইয়াস আর মিথিলার কথাটা জানলেও তুলকালাম বাড়বে। রুকমাও নিশ্চয়ই মানবে না এই সম্পর্ক। সে তো তার ভাইয়ের মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করে রেখেছে। তিতলি হক এইসব ভাবছিলেন আর রুম জুড়ে পায়চারি করছিলেন। মিনহাজ হক এটা অনেকক্ষণ ধরে খেয়াল করছেন।
এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, তুমি এভাবে রুম জুড়ে পাইচারি করছো কেন? পিথুর জন্য টেনশন করছো? স্বামীর কথা শুনে তিতলি হক সেদিকে তাকায়। কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আস্তে আস্তে পা ফেলে স্বামীর কাছে গিয়ে বসে। কিছুক্ষণ নীরব থেকে মিনহাজ হকের হাত ধরে বলেন, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না আর উত্তেজিত হবে না। এমনি তোমার শরীর ভালো না। মিনহাজ হক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন। আগে বলো তো। তিতলি হক এবার কিছুটা সময় নিয়ে বলে ওঠেন, ইয়াশ আর মিথিলা দুজন দুজনকে ভালোবাসে। দেখো, আজকে মিথিলার এই অবস্থা হয়তো দুজনের ভুল বোঝাবুঝির জন্য। জানি না দুজনের মধ্যে কি হয়েছে, তবে এতটুকু বলতে পারবো দুজন দুজনকে অনেক ভালোবাসে, দেখেছি আমি। তিতলি হকের কথা শুনে মিনহাজ নির্বাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তিতলি হকের দিকে প্রশ্ন করে, তুমি এসব কবে জানলে? মিহুর বিয়ের কয়েকদিন আগেই। আমাকে বলনি কেন তাহলে? তিতলি হক এবার আমতামতা করে বলেন, না মানে বলতে চেয়েছিলাম, কিন্তু সবাই ব্যস্ত ছিল তাই আর বলা হয়নি। মিনহাজ হক কিছুক্ষণ চিন্তা করে বলেন, কিন্তু এখন এসব বলে লাভ কি? ইয়াসের বিয়ে তো। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে তিতলি হক বলেন, তবুও তুমি একটু মেজু ভাইকে বলে দেখো না। যদি দেখো ওরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকবে না, তখনই দেখো আমার মেয়েটার কি অবস্থা। আচ্ছা, আমি ভেবে দেখব। তিতলি হক আর কথা বাড়ান না। স্বামী তার যেটা ভালো বুঝে সেটাই হবে। মা বাবা, আমি কালকের মধ্যে বিয়ে করতে চাই। রুকমা হক, ইকবাল হক দুজন ইয়াসের কথা শুনে অবাক হয়ে যায়। কাউকে বিয়ে করবে মানে কি? ইকবাল হক ইয়াসকে কিছু বলতে যাবে, তার পূর্বে থমথমে পরিবেশ। পুরো ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। মিনহাজ হক সোফার এক কোণে কপাল ঠেকিয়ে বসে আছে। ইকবাল হক ভাইয়ের সামনে বসে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সবাই তাদের দুজনের দিকে দেখে যাচ্ছে কিছু শোনার আশায়, কিন্তু কেউ মুখ খুলছেন না। মিথিলা তার ইয়াস এক কোণে দাঁড়িয়ে আছে। আরও কিছুক্ষণ নীরবতা পালন করে মিনহাজ হক বলল, এই বিষয়ে কালকে কথা হবে। সবাই সবার ঘরে যাও। মিনহাজ হকের কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলল। তিতলি হক বুঝলেন তার স্বামী দ্বিধায় ভুগছে। সে দীর্ঘশ্বাস ফেলে ইয়াস আর মিথিলার দিকে তাকালো। মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে ইয়াস দাঁড়িয়ে মিনহাজ হকের দিকে তাকিয়ে। মিনহাজ হক উঠতে যাবেন, তখন ইয়াস বলে উঠল, বড় বাবা, আমি কালকের ভিতর বিয়ে করতে চাই। আর তোমরা কালকে কি কথা বলবে, যা বলবে আজকেই বলবে, না হলে কালকে তোমাদের পারমিশন ছাড়াই আমি বিয়ে করে নিব। ইয়াসের কথা শুনে মিনহাজ হক উঠতে গিয়ে পুনরায় বসে পড়েন। ইকবাল হক ছেলের দিকে তাকিয়ে রাগী গলায় বলেন, তোমাকে কথা বলতে বলেনি কেউ এখানে? কথা যখন আমাকে নিয়ে হচ্ছে, তাহলে আমি কেন কথা বলতে পারবো না? বেয়াদব হয়ে গেছো, বাবার মুখে মুখে কথা বলছো। ইয়াস চুপ থাকে। ইকবাল হক ইয়াসের থেকে মুখ ফিরিয়ে মিনহাজ হকের দিকে তাকায়। মিনহাজ হক কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি এই সম্পর্ক মানতে পারবো না। তোমার মা নীলার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, সেটা কিভাবে সম্ভব? আমি তোমার মেয়েকে ভালোবাসি আর তোমার মেয়েও আমাকে ভালোবাসে, আর এটা তো মা জানতো না, তাই ভুল করে ঠিক করে ফেলেছে। আর আমি মিথিলাকে ভালোবাসি, এটা নীলাও জানে। আর এটা জানার পরে নীলা নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবে না। শেষের কথাটা নীলার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল ইয়াস। নীলা ইয়াসের দৃষ্টি দেখে সে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ইয়াস দৃষ্টি পিরিয়ডে মিথিলার দিকে তাকিয়ে বলে, মিথিলা, তুই কি এই বিয়েটা করতে চাস, হ্যাঁ বা না? তবে উত্তর দিবি, বাড়তি কথা আমি শুনতে চাচ্ছি না। মিথিলা এবার মাথা উঁচু করে তাকায়। উপস্থিত থাকা সকলের দিকে একবার তাকায়। মিনহাজ হকের দিকে তাকাতে ওর চোখ থেমে যায়। মিনহাজ হক যেন ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কি? মিথিলা বেশ কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো। বুঝতে না পেরে দৃষ্টি ঘুরিয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বিয়ে তো নীলার সাথে ঠিক হওয়া আছে। আর এতটুকু বলে থামে মিথিলা। জোরে দুটো শ্বাস নেয়। ইয়াস মিথিলার মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, তোকে আমি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিতে বলছিলাম, বাড়তি কথা বলিনি। শোনোনি? না তো বললাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মিথিলা চিল্লিয়ে কথাটা বলে ছুটে নিজের ঘরে চলে যায়। ইয়াস কিয়ৎক্ষণ সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। পিছন ঘুরে পা ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়।
ইয়াস বের হয়ে যেতে বসার ঘরে সবাই দীর্ঘশ্বাস ফেলে। রুকমা হক এতক্ষণ সব দেখে গেলেও এখন তার মাথায় হাজার চিন্তা। সে কি কোনো ভুল করেছে? ভুল কাউকে ইয়াসের জন্য বেসেছে, নাকি ইয়াসের যোগ্য না? ঘড়িতে 1টা পেরিয়ে গেছে। ইকবাল হক নিজের রুমে সমান তালে পায়চারি করে যাচ্ছেন। পাশে বিছানার উপর রুকমা হক বসে খেতে চলেছেন। ইকবাল হক রুকমা হকের দিকে তাকে ধমকে বলে ওঠেন, এভাবে নাকা কান্না কাঁদা না। তোমার জন্য আজ ছেলেটা আমার এখনো বাহিরে। কে বলেছিল তোমার ওই ভাইয়ের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতে? স্বামীর ধমক শুনে রুকমা হক একটু দমে যান। নাক টেনে বলেন, আমি কি জানতাম নাকি ইয়াশ মিথিলাকে পছন্দ করে? কি জানো তুমি? কোনো কিছুই তো জানো না। বাড়িতে থেকে করোটা কি? আজকে যদি আমার ছেলের কিছু হয়েছে আমি কিন্তু তোমাকে ছাড়বো না রুকমা। রুকমা হক কিছু না বলে আবার কেঁদে দেন। তার ছেলেটা এখন কি করছে, কোথায় আছে কে জানে। ইকবাল হক রুকমা হকের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মুঠোফোনটা হাতে নেয়। ইয়াসের নাম্বারে বেশ কয়েকবার ডায়াল করে, এখনও ফোন বন্ধ বলছে। ইকবাল হককে ফোন দিতে দেখে রুকমা হক জিজ্ঞেস করে, ফোন ধরেছি ইয়াশ। তুমি চুপ থাকো। রুকমা হকের প্রশ্নের উত্তরে ইকবাল হক রেগে কথাটা বলতে রুকমা হক চুপ হয়ে যায়। ইকবাল হক আরও কয়েকবার ডায়াল করে, ফোন বন্ধ। সে রেগে ফোনটা বিছানার উপর ঢিল মারে, মাথা চেপে ধরে বিছানার এক কোণে বসে পড়ে। তুমি এত কি ভাবছো বলো তো? মিনহাজ হক স্ত্রীর কথায় তার দিকে ফিরে তাকায়। স্ত্রী তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। সে গিয়ে এবার স্ত্রীর পাশে বসে মলিন কণ্ঠে বলেন, আচ্ছা, আমাদের কি কোনো ভুল হচ্ছে? মিথিলার সাথে ইয়াশকে কি আমাদের মেনে নেওয়া উচিত? কিন্তু রুকমা যে নীলার সাথে। এতটুকু বলে মিনহাজ হক থামেন, নিচের দিকে তাকিয়ে থাকেন। তিতলি হক স্বামীর কাঁধে হাত রেখে বলেন, এত চিন্তা না করে তো যা হবে ভালোই হবে। চিন্তা করো না, বললেই কি চিন্তা আর আসবে না? মিনহাজ হকের কথা শুনে তিতলি হক আর কিছু বলল না। আসলেই তো, চিন্তা কি তার ইচ্ছে করে হয় নাকি? চিন্তা তো এসে যায়। মিনহাজ হক পুনরায় বলে উঠলেন, আমার ফোনটা দেখছো? ইয়াশ তো এখনো বাড়ি ফিরোনি, ফোনটাও বন্ধ। আবার একটু চেষ্টা করে দেখতাম। তিতলি হক চোখ ঘুরিয়ে ফোনটা খুঁজে মিনহাজ হকের হাতে ধরিয়ে দেন। মিনহাজ হক ফোনটা হাতে নিয়ে ইয়াসকে ফোন দিতে যাবে, তখন নিচ থেকে শব্দ আসে। শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মিনহাজ হক তিতলি হক উঠে দাঁড়ায়। রুম থেকে বের হয়ে বসার ঘরে আসতে ইয়াস সোফার উপর আরাম করে বসে আছে। তার পাশে আকাশ আর চোখে সবাইকে দেখে যাচ্ছে। সবাই এখনও কেমন থ মেরে দাঁড়িয়ে আছে। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। তিতলি হক মেয়েকে জাপটে ধরে আছেন। রুকমা হক এক কোণে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে কী করবে বা এই মুহূর্তে তার কী করা উচিত কিছুই বুঝছেন না তিনি। ইকবাল হক, মিনহাজ হক, মইনুল হক 3 ভাই ইয়াস আর আকাশের সামনে সোফায় বসে আছে। 3 ভাই 2 ছেলেকে দেখে যাচ্ছে। তাদের সাহস দেখে তারা অবাক হচ্ছে। ইকবাল হক কয়েকবার চোখের পল্লব ফেলে ইয়াসের পানে আবার তাকায়। উঠে এসে ইয়াসের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। শব্দ শুনে সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। রুকমা হক চোখ বন্ধ করে নেয়। তার জন্যই হয়তো এসব হচ্ছে, তার ছেলেটা এত কষ্ট পাচ্ছে। রুকমা হক শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নেয়। তখন সামনে ইকবাল হকের রাগী স্বরে চিল্লিয়ে বলা কথাগুলো শুনতে পায়। লজ্জা নেই তোর? এরকম একটা কাজ করে এসে এখানে এভাবে নির্লজ্জের মতো বসে আছিস? অসভ্য ছেলে, বের হয়ে যায় বাড়ি থেকে। ইয়াস ইকবাল হকের কথাগুলো শুনে উঠে দাঁড়িয়ে বলে, আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোমাদের মেয়েও এ বাড়িতে থাকতে পারবে না। মেয়ে থাকতে পারবে না মানে? কোথায় যাবে মিথিলা? মিথিলা এখন আমার বিয়ে করা বউ বাবা, তাই স্বামী যে বাড়িতে থাকতে পারবে না সেখানে স্ত্রীও নিশ্চয়ই থাকবে না। ইকবাল হক শক্ত গলায় কড়া কণ্ঠে বলেন, এ বিয়ে আমরা মানি না। বড়দের কারো অনুমতি নেওয়া নেই, তুমি গিয়ে লুকিয়ে বিয়ে করে এসেছো। আর সবচেয়ে বড় কথা, এই বিয়ে থেকে মিথিলার মত আছে। ইকবাল হকের কথাটা শুনে সবাই এবার মিথিলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। মিথিলা নিজেকে গুটিয়ে নিয়ে আরেকটু চেপে যায় তিতলি হকের দিকে, মুখ লুকিয়ে ফেলে তিতলি হকের ঘাড়ে। ইয়াস এদিকে তাকিয়ে ফেলে, মেয়ের মতো না থাকলে নিশ্চয়ই জোর করে বিয়ে করতে পারতাম না। জাস্ট ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে। আর বিয়ে, সেটাতে তো মিথিলাকে বেশি জোর করা হয়নি। আর ও চাইলেই বিয়েটা না করতে পারত। ওর বিয়েতে মত আছে জন্যই করছে। মিনহাজ হক এতক্ষণ চুপ থাকার পর মেয়ের দিকে বলে উঠল, পিথু, এই বিয়েতে কি তোমার মত ছিল?
তুমি রাজি ছিলে এই বিয়েতে? তুমি এখন কি চাচ্ছ? ইয়াসের সাথে চলে যেতে চাও? সবাই মিনহাজ হকের কথায় চমকে ওঠে। মিনহাজ হকও কি ইয়াসকে বের করে দিতে চাচ্ছে? মিথিলা মুখ তুলে বাবার দিকে তাকায়। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে কিছু বলতে নিয়েও বলে না। তার সব কথা যেন গলায় তলা পাকিয়ে যাচ্ছে। কোনো কথা তার মুখ ফুটে বের হচ্ছে না। মিথিলাকে কিছু বলতে না দেখে ইয়াস বলে, ও কি বলবে বড় বাবা? ও এখন আমার স্ত্রী। আমি যেখানে যাব ও সেখানেই যাবে। আর ওর বিয়েতে মত না থাকলে ও বিয়েটা করতো না। তোমাকে এখানে কথা বলতে বলেনি কেউ। চুপ থাকলে খুশি হতাম। মিনহাজ হকের কড়া কণ্ঠে শুনে ইয়াস চুপ করে সোফায় গিয়ে আবার বসে পড়ে। সেখানে ওকে কেন্দ্র করে সবাই সব ঘটনা ঘটছে। সেখানে ওর কোনো মাথা ব্যথা নেই যেন। আকাশ ইয়াসকে বসতে দেখে ওর কাছে গিয়ে মিনমিন স্বরে বলে, এই ভাই, তুমি এখানে আরাম করে বসো। তোমাদের যদি সত্যি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি করবা? ইয়াস আর একটু আরাম করে বসে বলে, করবে না বের, দেখতে থাকো। দেখতেই তো পাচ্ছি। ভাগ্য বলো আমাকে এখনো কোনো প্রশ্ন করেনি। যদি জানতে পারে আমি মিথিলাকে বাড়ি থেকে নিয়ে গেছিলাম তাহলে আমাকেও হয়তো বাড়ি থেকে বের করে দেবে। আকাশের কথা শুনে ইয়াস ওকে ওর পাশে বসিয়ে দেয়। ওর কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, তোকে বের করবে না। তুই তো এ বাড়ির মেয়ে জামাই। মেয়ে জামাইকে কেউ বাড়ি থেকে বের করে? আকাশ ইয়াসের হাত ছাড়িয়ে নেয়, মুখ বাঁকিয়ে বলে, রাখো তোমার মেয়ের জামাই। মেয়ের খোঁজ নাই, এই আছে জামাই নিয়ে। ইয়াস কিছু বলতে যাবে তখন কানে মিনহাজ হকের কর্কশ গলা ভেসে আসে, সবাই সবার ঘরে যাও। কালকে তো আমার মেয়ের শ্বশুরবাড়ি যেতে হবে। আর বাড়িতেও অনেক মেহমান রয়েছে। এদের দুজনকে নিয়ে পরে বসবে। আর একটা কথা বলে দিচ্ছি, এর সমাধান হওয়ার আগে যদি দুজনের মধ্যে কোনো প্রকার কথা হয়েছে বা ইচ্ছাকৃত দেখা হয়েছে তাহলে এ বাড়ির দরজা খোলা আছে, চলে যেতে পারো দুজন। কথাগুলো বলে মিনহাজ হক নিজের কক্ষের দিকে চলে যান। সবাই স্বস্তি নিঃশ্বাস নেয়। ইকবাল হক ছেলের দিকে একবার তেজ দেখিয়ে চলে যান। মইনুল তো এমনি কথা বলেন না, বাড়ির কোনো বিষয় সেও চলে যায়। তিন ভাই যেতে ইয়াস আকাশকে বলে, এ আমার শ্বশুর দেখি হিটলার। মানে আজকে মেয়ের বাসর রাত, সে কই আরো ঘর সাজাতে বলবে? তা না, বলছে মেয়ের সাথে দেখা না করতে। বেরসিক শ্বশুর আমার। ইয়াসের কথা শুনে আকাশ দাঁত চেপে বলল, তোমার কপাল ভালো যে তোমার শ্বশুর তোমাকে জুতা পেটা করেনি। বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, তবে সেটাও করেনি। বাসর রাত তো ভঙ্গ করলো। আকাশ ইয়াসের কথা শুনে কপাল চাপড়ে মন চাচ্ছে। একে তো এত বড় একটা কাজ করেছে, তবুও কেমন মরে আছে। আর এদিকে ও মিথিলাকে শুধু বাড়ি থেকে মিথ্যে বলে নিয়ে গেছে, তাতেই ওর অবস্থা খারাপ। কখন না জানি মিনহাজ হক ওকে ধরে বাড়ি থেকে বের করে দেয়। আকাশ বিড়বিড় করে কি বলতে বলতে চলে যায়। থেকে যায় শুধু ইয়াস। ও মিথিলার দিকে যেতে দিতে রুকমা হক থামিয়ে দেয়। ইয়াস সামনে এসে বলে, কেন করেছিস এমনটা? তুই জানতিস না নীলার সাথে আমি তোর বিয়ে ঠিক করে রাখছি? বল, জানতিস না? জানতাম। তাহলে মিথিলাকে বিয়ে কেন করেছিস? তুমি নীলার সাথে আমার বিয়ে ঠিক করার সময় একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি চাই? নীলাকে আমার ভালো লাগে কিনা, নীলাকে আমি বিয়ে করব কিনা? আর নীলা তো এখানেই আছে, ওকে জিজ্ঞেস করো। আমি যেদিন জানতে পেরেছি নীলার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছো, আমি নীলাকে তো সব বলেছি। আমি মিথিলাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে পারবো না। আর আজকে রাতেও ও যা ঘটনা ঘটিয়েছে, তারপরও যে আমি ওকে সহ্য করছি, এটাই অনেক। সবাই ইয়াসের কথা শুনে নীলার দিকে তাকালো। নীলা এতক্ষণ মিথিলার আর ইয়াসের রং ঢং দেখছিল ক্ষিপ্ত দৃষ্টিতে। মেহমান বলে ওর মাও কিছু বলতে দিচ্ছিল না। এখন তো ওর নাম উঠেছে, ও চুপ থাকবে কেন? নাকা কান্না করে বলে, ইয়াস, তুমি আমাকে ঠকিয়েছো। আর রাতের ঘটনার কথা বলছো, ওখানে আমার কোনো দোষ নেই। তুমি তো আর মিথিলাও তো সব দেখেছে। তুমি বলো মিথিলা। নীলার কথা শুনে মিথিলা মুখ ঘুরিয়ে নেয়। নীলা আবার বলতে শুরু করে, মিথিলা তোমাকে ভালোবাসে এটা জানতাম আমি, কিন্তু তুমি যে মিথিলাকে ভালোবাসো এটা তো জানতাম না। তুমিও তো কোনোদিন বলনি। আমাকে এভাবে কেন ঠকালে ইয়াস? তুমি বলতে তুমি মিথিলাকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের পিছ ছেড়ে দিতাম। ইয়াস নীলার কথা শুনে রাগী স্বরে বলে, একদম মিথ্যে বলবে না নীলা। তুমি যেদিন এই বাড়িতে এসেছো সেদিন আমি তোমাকে বলেছি আমি মিথিলাকে ভালোবাসি, তাই এসব নাটক বন্ধ করো।
ফুপি, তুমি কেন আমার সর্বনাশ করলে? আমি তো তোমার ছেলেকে ভালোবাসি, তোমার ছেলে তো মিথিলাকে ভালোবাসে। এটা তুমি কেন করলে ফুপি? রুকমা হক নীলার মাথায় হাত বুলিয়ে বলে। চুপ কর নীলুমা, আমি জানতাম না রে এমন কিছু হবে। নীলা রুকমা হককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, অথচ চোখের কোটরে এক ফোঁটা পানি নেই। নীলার বাবা সেই রুকমা হকের সামনে দাঁড়ায়। এমনটা না করলেও পারতিস রুকমা, আমার মেয়েটার মন, আমাদের মন এভাবে না ভাঙলেও পারতিস। কথাটা বলে নীলার বাবা তাদের জন্য বরাদ্দকৃত রুমটায় চলে যায়। নীলা মাথা উঠিয়ে এক ছুটে ওখান থেকে চলে যায়। ইয়া সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। সেও নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। সবাই নিজেদের রুমে যেতে রুকমা হক মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই তো ইয়াসকে ভালোবাসিস, তুই কি এই বিয়েটা ইচ্ছেতে করেছিস নাকি জোর করা হয়েছে? মিথিলা কিছুক্ষণ রুকমা হকের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলে, তোমার কি মনে হয় মা, তোমার মেয়ে জোর জবরদস্তিতে পড়ে বিয়ে করে নিয়েছে? এতটুকু বলে মিথিলা রুকমা হককে ছেড়ে নিজের রুমে চলে যায়। রুকমা হক মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ঠোঁট প্রসারিত করে হাসে। তার এই মেয়েও তবে বড় হয়ে গেল। রাতে মিথিলার সাথে ইফাকে শুতে দেওয়া হয়েছে। দুজন কোনো ঝামেলা না করে শুয়ে পড়েছে। আর ঘুমানোর তো টাইমই নেই। একটু পরেই ভোরের আলো ফুটলো বলে মিথিলা এক পাশ থেকে অন্য পাশে ফিরে ইফার দিকে ঘুরে শোয়। ইফার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিভাবে ঘুমাচ্ছে মেয়েটা। ইফার মাথায় হাত বুলাতে লাগলো মিথিলা। তখন ইয়াসের কথা মাথায় আসতে বাঁকা হেসে, ও বিয়ে তো এমনি এমনি করেনি, প্রতিশোধ সেটা তো নেওয়া বাকি। কিভাবে একটা মানুষ এত ভালোবাসার অভিনয় করতে পারে? কিভাবে ভালো না বাসলে কেন বারবার এতবার ভালোবাসি ভালোবাসি বলতে এসেছিল? কেন এই কিশোরী মনে আবার প্রেম জাগিয়েছিল? সব হিসাব নিবে ও। মিথিলা এসব ভাবছিল তখন বাহির থেকে কিছু শব্দ কানে আসে। ও হাত থামিয়ে চুপ করে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। বুঝতে না পেরে ও বিছানা থেকে নেমে আস্তে আস্তে পা ফেলে দরজাটা খুলে। দরজাটা খুলতেই কেউ ওর মুখ শক্ত করে চেপে ধরে। মুখ থেকে হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মিথিলা, কিন্তু সরাতে পারছে না। কাউকে ডাকবে সেটারও তো উপায় নেই। মুখটা কে ধরেছে তাও দেখতে পারছে না। ও কেমন বিপদে পড়ল। লোকটা ওকে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মিথিলা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার শক্তির কাছে পাচ্ছে না। লোকটা ওকে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে ছেড়ে দিল। মিথিলা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নেয়। পেছনে তাকিয়ে লোকটাকে দেখার জন্য ঘুরতে যাবে। লোকটা ওর হাত মুচড়ে ধরে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। কানের কাছে মুখ নিয়ে রাগি স্বরে দাঁত চেপে বলে, বেশি বুঝতে শিখেছিস তাই না? কণ্ঠ শুনে মিথিলা কেঁপে ওঠে, স্থির হয়ে দাঁড়ায়। মুখ ফুটে কথা বের হয় না। লোকটা পুনরায় একই সুরে বলে ওঠে, আমাকে তুই চিনিস না মিথিলা। তোকে আমি কতবার ফোন দিয়েছি, কতগুলো মেসেজ দিয়েছি, না ফোন ধরেছিস না মেসেজে রিপ্লাই দিছিস। নাটক করছিস আমার সাথে? মিথিলা এবার রাগ দেখিয়ে বলল, নাটক আমি করছি ভাইয়া, নাকি তুমি আর তোমার ওই নীলা করছো? তোমরা তো আবার খুব ভালো অভিনয় জানো। দেখ মিথিলা, তোকে বলছি না, না জেনে ঠিক ভুল বিচার না করে তুই আমাকে শুধু শুধু কেন ভুল বুঝছিস? বলছি না তুই রাতে যেটা দেখেছিস ভুল। মিথিলা হাত টেনে ছাড়িয়ে নেয়। ইয়াসের দিকে ঘুরে চিল্লিয়ে বলে, আচ্ছা ভুল কোনটা ভুল? তুমি যে নীলাকে কিস করেছো ওটা ভুল, নাকি তখন নীলা তোমাকে ভালোবাসি বললো তুমি কিছুই বললে না? বরং যাকে বাদ দাও না, আমি এসব শুনতে চাচ্ছি না আর। বল। সব ভুল দেখেছিস তুই, আর যা শুনেছিস অর্ধেক শুনেছিস। পরে আমি কি বলেছি না বলেছি শুনেছিস তুই? শুনিসনি। তাই সব কিছু না জেনে আমাকে ভুল বোঝা বন্ধ কর। হ্যাঁ, তুই যা দেখেছিস যা শুনেছিস সব ভুল। মিথিলা দাঁড়িয়ে হেসে ইয়াসকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ইয়াস মিথিলার হাত ধরে ফেলে, ওর কাছে আনে, চাপা কণ্ঠে বলে, বিশ্বাস কেন করছিস না? বিশ্বাস করেছি তো ভাইয়া। আমি তোর কি হই? মিথিলা চুপ থাকে, মুখ ঘুরিয়ে দেয়। ইয়াস তা দেখে বলে, তোর স্বামী আমি ভাইয়া বলা বন্ধ করবি, আর স্বামীর কথাগুলি মানার চেষ্টা করবি। ভুল বুঝবি না স্বামীকে। কথাগুলো বলে মিথিলার কপালে চুমু দেয়। মিথিলাকে ছেড়ে দিয়ে বলে, ঘরে যা, এখন একটু ঘুমিয়ে নে, ক্লান্ত তো তুই, আর শরীরও তো ভালো না। মিথিলা ইয়াসের কথা শুনে ছাদ থেকে নেমে যায়। ইয়াস এদিক পানে তাকিয়ে উদাস হাসে। মিথিলা দৃষ্টিকোণ থেকে বাহির হতে ইয়াস আকাশ পানে দৃষ্টি দেয়। কেমন নিকশ কালো মেঘে ঢেকে আছে আকাশটা। চাঁদটাও কালো মেঘের টুকরোগুলো ঢেকে ফেলেছে।
আস্তে আস্তে তা সরে যাচ্ছে, আস্তে আস্তে চাঁদটাও তার আলো ছড়াচ্ছে। ইয়াস তা খুব মন দিয়ে দেখছে। আধার কাটিয়ে আলোর দেখা মিলে, তবে রাতের আধার শেষে দিনের আলো ফুটেছে, নবদিনের সূচনা। সকাল গড়িয়ে দুপুর হলো। মিহুর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। তিতলি হক মেয়ের রুমে এসে দরজা আটকে দেয়। মিথিলা তাদেরকে একটু অবাক হলেও কিছু বলল না, চুপচাপ বসে থাকে খাটের উপর। তিতলি হক মিথিলার কাছে এসে ওকে টেনে তুলে দাঁড় করায়, হাতে একটা জামা দিয়ে ওকে সেটা পরে রেডি হয়ে নিতে বলে। মিথিলাও মাথা নাড়ায়। তিতলি হক মিথিলাকে কিছু বলতে চাচ্ছে, তা তার মুখের দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। তাই মিথিলা প্রশ্ন করল, মা তুমি কি কিছু বলবে? তিতলি হক মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ আমতামতা করে বলেন, না মানে আমরা তো মিহুর শ্বশুর বাড়ি যাচ্ছি। তোর বাবা চাচ্ছিলেন কালকে তোর আর ইয়াসের এই ঘটনা, মানে বিয়ের কথা যেন ওই বাড়িতে কেউ না জানে। মিথিলা হেসে দিয়ে বলে, তো এটা বলতে এতক্ষণ? কেউ জানবে না মা, তোমরা নিশ্চিন্তে থাকো। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে তিতলি হক বেরিয়ে যায়। মিথিলা হাতের জামাটার দিকে একবার চোখ বুলিয়ে সে ওয়াশরুমে ঢুকে যায়। ইফা অনেকক্ষণ ধরে নিজের রুমে রেডি হয়ে বসে আছে। মিথিলার ঘরেও একবার উঁকি দিতে গিয়েছিল, কিন্তু মিথিলা রেডি হচ্ছিল, তাই দরজা আর খোলেনি। কালকের ঘটনার পর থেকে নীলার সামনেও একবারও যায়নি। নীলা কেমন মেয়ে, কালকে ওর কথাবার্তায় বুঝে গেছে ইফা। ও উঠে নিজের রুম থেকে বেরিয়ে আবার মিথিলার রুমের দিকে হাঁটা ধরে। অর্ধেক রাস্তা যেতে পথে আকাশের সাথে দেখা। আকাশকে দেখে ইফা মুখ ভাঙায়। আকাশ এটা দেখে ভ্রু গুটিয়ে প্রশ্ন করে, আমাকে দেখলে কি তোর মুখটা এমন বেঁকে যায়, নাকি সবসময় বেঁকে থাকে? না গো, আপনাকে দেখলে বেঁকে যায়। মানে আপনি মানুষটা যেমন, আমার চোখ দুটো আপনাকে দেখলে আমার মুখটা অমন হয়ে যায়। তুই বলতে চাচ্ছিস আমি বাঁকা? আমি কখন বললাম আপনি বাঁকা? আপনি তো ভালো মানুষ। আকাশ ইফার দিকে ঝুঁকে বাঁকা এসে পড়ে, আমি ভালো তো এই ভালো মানুষটাকে তাড়াতাড়ি বিয়ে করে নেই, নাহলে হাতছাড়া হয়ে যাবে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, আমার বয়ে গেছে আপনার মতো লোককে বিয়ে করা। আর একটা কথা, কালকে তো মিথিলা আপু আর ভাইয়ার বিয়ের মধ্যে আপনিও ছিলেন, তাই না? আকাশ ভাব নিয়ে বলে, আমি না থাকলে তোর বিয়েটাই হতো না। আচ্ছা। হ্যাঁ, মিথিলাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে কাজীটাও আমার ঠিক করে রেখেছি। হ্যাঁ, না হলে ও তো রাতে কাজে পাবে কোথায়, গাদা? বাহ, অনেক ভালো কাজ করছেন আপনি। আপনাকে তো অস্কার দেওয়া উচিত। এবার আমার সামনে থেকে সরেন আর আমাকে যেতে দিন। আকাশ ইফার সামনে থেকে সরে একটু সাইডে দাঁড়ায়। ইফা যেতে নিলে আবার সামনে এসে দাঁড়াতে ইফা মুখে চর সূচক শব্দ করে। আকাশ দুষ্টু হেসে বলে, একদিন তোকে এভাবে তুলে নিয়ে বিয়ে করে আনবো, রেডি থাকিস? ইফা কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকেন। তার বলছি তো, আমার বয়ফ্রেন্ড আছে, আপনাকে আমি বিয়ে করতে যাব কিসের জন্য? আকাশ এবার চোয়াল শক্ত করে বলে, আচ্ছা, তোর ওই বয়ফ্রেন্ডকে বলিস তো আমার সাথে একটু দেখা করতে। আপনার সাথে দেখা করতে কেন বলবো? কে আপনি? আচ্ছা, দরকার নেই, আমি খুঁজবো। যা এখান থেকে এখন। ইফা এবার মুখ ভেঙে দুলতে দুলতে চলে যায় মিথিলার রুমের দিকে। মিথিলার রুমে গিয়ে নক করতে মিথিলা রুমের দরজা খুলে দেয়। মিথিলা দরজা খুলতে ইফা রুমে ঢুকে মিথিলাকে দেখে মুখ বাঁকিয়ে বলে, কেমন পেতনির মতো লাগছে? পেতনিকে তো পেতনির মতোই লাগবে, পরীর মতো তো আর লাগবে না, তাই না? মিথিলার কথা শুনে ইফা চরম আশ্চর্য হয়ে মিথিলার কপালে হাত রেখে বলে, কই না তো, তুমি তো অসুস্থ না যে উল্টাপাল্টা বলবা। তাহলে এই জিন ভূতে ভর করেছে নাকি তোমার উপর? এসব কেন মনে হচ্ছে? তুমি আমার সাথে এত সুন্দর করে কথা বলেছো। সব সময় কি তোর সাথে খারাপ ভাবে কথা বলি? ইফা চোখ বড় বড় করে দুদিকে মাথা নাড়ায়, কয়েকবার চোখের পলক ঝাপটে বলে, এই কি হয়েছে গো তোমার? উফ ইফা, কি হবে আমার? সমস্যা কি তোর? এভাবে বসে এসব কেন জিজ্ঞেস করছিস? না মানে আমি তোমাকে পেতনি বললাম, কিন্তু তুমি আমাকে কিছু বললে না। রাখবেও না, অবাক হওয়া বিষয় না? অবাক হওয়া বিষয়, অবাক হয়েছি, এবার চুপ থাক। ইফা উপর নিচ মাথা নাড়িয়ে চুপ করে। নিচ থেকে তিতলি হকের ডাক পড়তে দুজনে নিচে নেমে যায়। ও বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়েছে। সবাই সেই গাড়িতে গিয়ে উঠে। বাইরে বেরিয়ে মিথিলার সাথে একবার ইয়াসের দেখা হয়েছিল, তবে কেউ কোনো কথা বলেনি, যে যার মতো গাড়িতে উঠে পড়েছে। ছেলের বিয়ে উপলক্ষে রাফসানদের বাড়িটাও সুন্দর করে সাজানো হয়েছে, মেহমানে ভরপুর বাড়িতে। মিথিলার বাড়িতে ঢুকতে রাফসানের মা বাবা এগিয়ে আছেন। সবার সাথে বিনয়ী কথা বলে তাদের ভিতরে নিয়ে আসে।
সবাইকে দেখে মিহু, মিনহাজ হক আর তিতলি হককে জড়িয়ে ধরে। মিথিলাকে দেখে মিথিলাকেও জড়িয়ে ধরে। মিথিলা মিহুকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। পাশ থেকে ইফা মুখ বাঁকিয়ে বলে, এখন আমাকে সবাই ভুলে গেছে, কেউ মনেই রাখেনি আমাকে, আমি তো কারো কেউ না। ইফার অভিমানী স্বরে কথাটা শুনে মিহু মিথিলাকে ছেড়ে ইফাকে জড়িয়ে ধরে। ইফাও বড় বোনকে জড়িয়ে ধরে। একে একে সবার সাথে কুশল বিনিময় করে। মিহু আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। রাফসান এসে সবার সাথে কুশল বিনিময় করে। মিহু যেতে মিথিলা ও বোনের পিছু পিছু যায়। মিহু আর রাফসানদের বসার জন্য আলাদা স্টেজ করা হয়েছে। দুজনকে সেখানে বসানো হয়েছে। মিথিলা গিয়ে মিহুর পাশে দাঁড়ায়। মিথিলাকে দেখে মিহু হাসি মুখে মিথিলার দিকে তাকায়। কিছু বলতে যাবে তখনই থেমে যায়। বোনের মুখটা খেয়াল করে, কেমন নেতি আছে, কোনের রং নেই, মুখে কেমন উদাসী লাগছে। মিহু ভ্রুকুচকে প্রশ্ন করে, মিঠু, কি হয়েছে তোর? মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? মিথিলা মিহুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, না আপু, কিছু হয়নি, কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? মুখটা এমন চুপসে আছে কেন? তোমার জন্য একটু মন খারাপ হচ্ছিল আপু, বেশি কিছু না, দেখো এই তো আমি হাসছি। কথাটা বলে মিথিলা মুখে হাসি ফুটায়। মিহু ভ্রুকুচকে তাকায় মিথিলার দিকে। পাশ থেকে রাফসান বলে, শালিকের কি বিয়ে হয়েছে বলো তো? কালকে কেমন মনমরা হয়েছিল, কি হয়েছে? রাফসান ভ্রু নাচিয়ে মিথিলাকে জিজ্ঞেস করতে মিথিলা মৃদু হেসে বলে, কি হবে ভাইয়া, কিছু হয়নি। আর তোমরা এইসব কেন জিজ্ঞেস করছো বলো? কই একটু আনন্দ করব তা না, তোমরা কি সব জিজ্ঞেস করা শুরু করেছো? আচ্ছা, কিছু না হলেই ভালো। ছোট্ট উত্তর দিয়ে মিথিলা দূরে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে তাকায়। ইয়াস আর আকাশ কিছু নিয়ে কথা বলছিল, আর সেই নিয়ে দুজন হাসাহাসি করছিল। মিথিলা ভ্রুকুচকে ভাবে, একটা ছেলে কালকে কত বড় কাণ্ড করলো, আর আজকে কেমন দাঁত কেলিয়ে হাসছে, কিভাবে সম্ভব? ইয়াস আকাশের সাথে কথা বলছিল। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়ে। মিথিলাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে। ইয়াসকে হাসতে দেখে মিথিলা ওর নজর ঘুরিয়ে নেয়। দৃষ্টি ঘোরাতে নীলার দিকে নজর যায়। মিথিলা বিরক্ত হয় বেশ, এই দুজনের দুই দিকে কেন নজর যাচ্ছে তার। নীলা ইয়াসের দিকে তাকিয়েছিল। মিথিলা সরু দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। নীলা অনেকক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে কিছু ভাবলো মনে হলো। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়তে সে ধরে পড়ে যাওয়ার ভয়ে দৃষ্টি লুকালো হয়তো। মিথিলা এমন অদ্ভুত আচরণ করার মানে বুঝল না। নীলার থেকে চোখ ফিরিয়ে নিল। সবাইকে খেতে দেওয়া হয়েছে। হক বাড়িতে সবাই একটা টেবিলে বসেছে। এক পাশে ছেলেরা, এক পাশে মেয়েরা বসেছে। খাওয়ার সময় মিথিলা বেশ কয়েকবার আর চোখে ইয়াসের দিকে তাকায়, কিন্তু ইয়াস এ পর্যন্ত একবারও মিথিলার দিকে তাকায়নি। এই বিষয়টা মিথিলাকে ভাবাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হতে উঠে পড়ে সবাই। সামনে আগাতে যা ঘটার ঘটে যায়। মিথিলা পা মুচকে যেতে এঁটো হাঁটাটা ইয়াসের পাঞ্জাবিতে গিয়ে লাগে। ইয়াস দু কদম পিছনে চলে যায়। মিথিলা ওখানেই বসে পড়ে। মিথিলাকে বসে পড়তে দেখে ইফাসের দিকে এগিয়ে আসে উতলা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু, ব্যথা পেয়েছো? এভাবে বসে পড়লে কেন? মিথিলা আশেপাশে সবার দিকে একবার তাকায়। সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। এটা দেখে মিথিলা মাথা নিচু করে নেয়। মিনমিন স্বরে বলল, কিছু হয়নি, তুই যা, আমি একাই যেতে পারবো। তিতলি হক, মিনহাজ হক আর বড়রা সবাই সামনে ছিল বলে কেউ ঘটনাটা দেখেনি। তিতলি হক দেখলে এতক্ষণ মিথিলাকে ধুয়ে দিত। আকাশ মিথিলার সামনে এসে বলে, কিরে, ব্যথা পেয়েছিস? হাত ধরে উঠে পর। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে। মিথিলা একবার হাতের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। তখন পাশ থেকে নীলা বলে ওঠে, আদিক্ষেতা দেখলে বাঁচা যায় না। এত লোকের ভিতর এভাবে বসে থাকার কি আছে তাই বুঝলাম না। মিথিলা তাকায় নীলার দিকে। কিছু বলতে যাবে তার আগেই কেউ তাকে শূন্যে তুলে নেয়। মিথিলা চমকে তার গলা পাশ চুলে ধরে। সামনে তাকাতে কঠিন মুখশ্রী নজরে পড়ে। ইয়াস মুখে কাঠিন্য ভাব এনে সামনের দিকে এগিয়ে যায়। আকাশ সেদিকে তাকায়, নীলাকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখলি ইফা, ভাই আমি তোকে কত ভালোবাসে। ইফা আনমনি বলে, অনেক ভালোবাসো। আকাশ মুচকি হাসে ইফার কথায়। পাশে নীলা দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এদিকে ইয়াস মিথিলাকে একটা রুমে নিয়ে এসে দাঁড় করায়। সবাই খেতে বসায়। রুমটা খালি ছিল। মিথিলাকে নামিয়ে ইয়াস শক্ত কণ্ঠে বলে, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। মিথিলা ইয়াসের মুখের দিকে তাকিয়ে ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, আজকে একবারও আমার দিকে তাকালে না, এখনো এভাবে কথা বলছো, সমস্যা কি? নীলার প্রেমে পড়লে নাকি? হ্যাঁ, সবই তো জানিস। এখন নাটক করছিস কেন? যা, ফ্রেশ হয়ে আয়। পুরুষ মানুষ তো, বিশ্বাস নেই। কথাটা বলে মিথিলা বাথরুমে ঢুকে যায়। ইয়াস কপাল কুঁচকে তাকিয়ে থেকে সেদিকে।
পুরুষ মানুষ বলতে কি বোঝালো মেয়েটা? ইয়াস রুমে জুড়ে প্রায়চারি করলো। বেশ কয়েক মিনিট হয়ে গেলেও ইয়াস ঘড়ি দেখলো, মিথিলা এখনো বের হওয়ার নাম নেই। আরও কয়েক মিনিট যেতে ওয়াশরুমের দরজা খুলে মিথিলা বের হয়ে আসলো। দরজা খোলার শব্দে ইয়াস পেছন ঘুরে তাকায়। মিথিলাকে দেখে ওর দিকে এগিয়ে যায়। মিথিলা ইয়াসকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ভ্রুকুটা। ইয়াস ওর সামনে এসে বাহু ধরে বলে, সমস্যা কি তোর? কালকে যে এতগুলো কথা বললাম তাও আমাকে বিশ্বাস হয় না? তুই এখনো কালকের ঘটনা নিয়ে পড়ে আছিস? মিথিলা ইয়াসের ধরে রাখা হাতের দিকে একবার তাকায়, ফের ইয়াসের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বিশ্বাস করেছি তো, সব জানি আমি। ইয়াস মিথিলাকে ঝাঁকিয়ে হালকা উঁচু স্বরে বলে, কি জানিস তুই? কি জানিস? বলছি না নীলার সাথে আমার কিছু নেই, আমি শুধু তোকেই ভালোবাসি, শুধু তোকেই ভালোবাসি, শুনেছিস? মিথিলা ইয়াসের হাতটা ধরে সরিয়ে দিয়ে বলে, জানি আমি। জানিস মানে? মিথিলা একবার নিজ থেকে ইয়াসের দিকে আগায়। ইয়াসের দু কাঁধের দুপাশ দিয়ে হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলে, সব জানি। ইয়াস প্রশ্ন করে, কি জানিস বলতো? মিথিলা কিছুক্ষণ নিঃশ্বাস থেকে বলতে শুরু করে, কালকে যখন তুমি আমার মুখ ধরে ছাদে নিয়ে গেলে, তারপর কথা শেষে যখন আমি ছাদ থেকে নামছিলাম তখন কিছু পড়ে যাওয়ার শব্দে মিথিলা থেমে যায়। মিথিলা এত পাত্তা না দিয়ে আবার হাঁটতে নেয়। তখন পেছন থেকে আবার একই শব্দ শুনতে পায়। ও এবার থেমে যায়, পেছন ঘুরে সামনে আগায় কয়েক কদম। সিঁড়ির পিছন দিকে অন্ধকার অনেকটা, তবে ছাদে লাইট জ্বালানো ছিল বিধায় সিঁড়ির নিচেও খানিকটা আলো এসে পড়েছে। মিথিলা সরু চোখে সেদিকে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করে, কিছু দেখতে না পেয়ে শ্বাস ছাড়ে। পিছন ঘুরতে নিবে তখন কারোর নড়াচড়ার আওয়াজ আসে। মিথিলা আবার চোখ ঘুরায় সব দিকে, তখন সিঁড়ির পিছন দিকটায় কারোর অবয়ব দেখতে পায়। কেউ একজন সেখানে আছে, কিন্তু কে? মিথিলা কতক্ষণ দেখে বোঝার চেষ্টা করলো কে সে, কিন্তু না বুঝলো না। মিথিলা একবার এক কোণায় লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অতিক্রম হতে সিঁড়ির পিছন থেকে কেউ বেরিয়ে আসলো। ব্যক্তিটিকে দেখে মিথিলা অবাক হলো খানিকটা। ব্যক্তিটি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির শ্বাস ফেলে বাঁকা হেসে বলে, যত যাই করো ইয়াস, মিথিলা তোমার হবে না। তোমার কোনো কথাই মানবো না। সামনে তো তোমাদের জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তৈরি দেখো জান। মিথিলা তোমার সাথে কথা কেন দুই চোখেও আর তোমাকে সহ্য করতে পারবে না। আর মিথিলা তো রাতে ছাদের ওই ঘটনা বিশ্বাস করেই নিয়েছে। এটা যদি ওর চোখের সামনে ঘটে তাহলে এখন তো আর তোমার আর আমার মাঝে কেউ থাকবে না। আমরা তখন শান্তিতে থাকতে পারবো। বিয়ে হবে তোমার আমার, ভাবতে তো আনন্দ লাগছে ইয়াস। এতটুকু বলে নীলা হাসে। মিথিলা শক্ত হয়ে কথাগুলো শুনে গেল। সে তাহলে ইয়াসকে শুধু শুধু ভুল বুঝে আসছে। নীলা ওখান থেকে চলে যেতে মিথিলা বের হয়। কিছুক্ষণ সেখানে সেভাবে দাঁড়িয়ে থাকে, সবটা বোঝার চেষ্টা করে। উপরের দিকে তাকিয়ে ভাবে ইয়াসের কাছে যাবে আরেকবার। পরক্ষণে কি ভেবে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরে। মিথিলা ইয়াসকে সবটা বলতে ইয়াস ভ্রু গুটিয়ে বলে, আজকে আবার কি সারপ্রাইজ রাখছে আমার জন্য? সেটা তো জানি না, তবে আরেকটা কথা জানি। কি? এখন যে তোমার শাস্তি হবে বড় সাহেব। ইয়াস অবাক কণ্ঠে বলে, শাস্তি? কিসের শাস্তি? আমি কি করেছি আর তুই তো সবটা জানিসই। আমার তো কোনো দোষ নেই, সব তো ওই নীলার দোষ। সেসবের কথা বলছি না। তাহলে কিসের শাস্তি? আজকে আমাকে এভাবে ইগনোর কেন করছিলে? আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে তোমাকে। মিথিলা ইয়াসের একটু কাছে গিয়ে ভ্রু নাচিয়ে বলে, ইগনোর করনি? না, করিনি তো। সত্যি করনি? ইয়াস মাথা নাড়িয়ে না করে। মিথিলা ভ্রু উঁচিয়ে আর একটু আগায় ইয়াসের দিকে। কারোর পায়ের আওয়াজ শুনতে মিথিলা ইয়াসকে ছেড়ে দূরে সরে যায়। তার একটু পরেই তিতলি হক রুমে ঢুকে মিথিলার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, তোর নাকি পা মুচকে গেছে, আর ইয়াসের গায়েও নাকি একটু মুছেছিস। বলছিলাম না মিথু, বিয়ে বাড়িতে এসে বেশি নড়াচড়া কথাবার্তা বলবি না। নীলা না বললেও তো জানতাম না এসব কাণ্ড ঘটিয়েছিস। এতক্ষণ তিতলি হকের কথাগুলো শুনলেও নীলার নাম শুনতে মিথিলার মাথা গরম হয়। এখানেও এই নীলা শান্তিতে থাকতে দেবে না ওদের মনে হয়। আপদটা বিদায়ও হচ্ছে না। নীলা পেতনি বললো আর তুমি বিশ্বাস করে নিলে। আর আমি কি ইচ্ছে করে এটো লাগিয়েছি নাকি? পড়ে যেতে নিয়েছিলাম, তাই তাল সামলাতে না পেরে ওর গায়ে লেগে গেছে। পেতনি? ওকে কেন বলছো? মিথিলা বিড়বিড় করে বলে, এর থেকে সুন্দর নামে আমি ডাকতে পারবো না ওই পেতনিকে। তিতলি হক ইয়াসের দিকে তাকিয়ে একবার ওর দিকে নজর বুলিয়ে বলে, তুই এসব পরিষ্কার করে আয় যা। যাচ্ছি।
ইয়াস ওয়াশরুমে যেতে মিথিলা বিছানার উপর গিয়ে গালে হাত দিয়ে বসে পড়ে। মিথিলাকে বসতে দেখে তিতলি হক বলেন, এখানে বলছিস কেন? তুমি যাও, আমি ভাইয়ার সাথে যাব। তোকে ইয়াসের সাথে মিশতে মানা করা হয়েছে। তোদের বিয়েটা কিন্তু এখনো কেউ মেনে নেয়নি। বিয়ে মেনে নেয়নি বলে কি কথাও বলতে পারবো না নাকি? তোর বাবা জানলে তুলকালাম বাঁধাবে মিথু। জানবে না বাবা। তিতলি হক ক্ষীণ বিরক্ত হয়ে বলেন, যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। এই বলে তিতলি হক বেরিয়ে যায়। মিথিলা বিছানার উপর বসে নখ কামড়ায়। কয়েক মিনিট অতিক্রম হতে ইয়াস ওয়াশরুম থেকে বের হয়। মিথিলাকে দেখে খানিকটা অবাক হয়েই বলে, তুই এখনো যাসনি? চলে গেলে খুশি হবে। সেটা বলতে চাইনি। ইয়াস পাঞ্জাবি হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে মিথিলার সামনে এসে হলুদের দাগ জায়গা দেখিয়ে বলে, দেখ কি করেছিস, বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই তোর জন্য। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আচ্ছা বুঝেছি, ইচ্ছে করে করিসনি। কথাটা বলে ইয়াস মিথিলার পাশে গিয়ে বসে পড়ে। মিথিলার দিকে ঘুরে বসে, ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তুই তখন আমাকে কি শাস্তি দিতে চাচ্ছিলি? কখন? একটু আগে। একটু আগে আমি তোমায় শাস্তি দিতে চেয়েছিলাম। চাচ্ছিলি না? মিথিলা দুষ্টু হেসে বলে, না তো। আচ্ছা। মিথিলা এবার ইয়াসের পাশ থেকে উঠে যায়। মিথিলা উঠতে ইয়াস ওর হাত টেনে ধরে, কোলের উপর বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে। মিথিলা ভ্রু কুঁচকে বলে, কি হলো? শাস্তি হবে। কিসের শাস্তি? আর কেউ এসে পড়বে, ছাড়ো। আসবে না জানো তুমি? মিথিলা উঠে যাওয়ার চেষ্টা করলো। ইয়াস মিথিলাকে না ছেড়ে আরো চেপে ধরলো। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে কারো উষ্ণ স্পর্শ পায়। মিথিলা চোখ বড় বড় করে নেয়, কি হচ্ছে বুঝে উঠতে কিছুটা সময় নেয়। পরক্ষণেই চোখ বন্ধ করে নেয়। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে পেয়েছে তার প্রিয় মানুষটাকে সম্পূর্ণ নিজেই করতে। এর থেকে সুখের আর কি আছে? চারপাশে কোলাহল। ইফা বিরক্ত নিয়ে একটা নিরিবিলি সাইডে চলে আসে। তার এমনিতেই কোলাহল পছন্দ নয়। ইফা একা একা এক জায়গায় দাঁড়িয়ে ফোনটা বের করে স্ক্রোল করতে থাকে। তখন পাশে কোথা থেকে রিফাত এসে দাঁড়ায়। এমনিতেই রিফাতকে ওর সহ্য হয় না, কেমন ছ্যাঁচড়া টাইপের, আর এখন তো কিছু বলতেও পারবে না। হ্যাঁ, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? ইফা বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হাওয়া খাচ্ছি, খাবেন? হাওয়া খাওয়া যায়? ও মা, আপনি জানেন না হাওয়া খাওয়া যায় কি যায় না? রিফাত কিছুক্ষণ উজ্জীবিত হয়ে ইফার দিকে তাকিয়ে রইল। হাওয়ার প্রসঙ্গ থেকে বের হয়েছে অন্য কথা বলে ইফার সাথে ভাব জমতে লাগলো। ইফা শেষ মুহূর্তে বিরক্ত হয়ে বলে, ভাইয়া, আমি আপনাদের বাড়িতে আছি বলে এই না আপনি আমাকে বিরক্ত করবেন, আর আমি কিছু বলবো না। রিফাত অবাক হয়ে বলে, আমি তোমাকে বিরক্ত করছি? ইফা দাঁতে দাঁত চেপে বলে, না না, বিরক্ত কেন করবেন? আজব। তাহলে? ইফার মন চাচ্ছিল একে এখান থেকে আছাড় মারতে পারলে শান্তি হতো। একে তো বাড়ির মধ্যে এত কোলাহল, এখানে একটু নীরব জায়গায় এসেছে, তাও শান্তি নিয়ের জন্য যথেষ্ট। দূর থেকে আকাশ দুজনের কাহিনী দেখছিল। ইফাকে বিরক্ত হতে দেখে এগিয়ে আসে। রিফাতের পাশে গিয়ে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে, কে বড়, কি খবর, কেমন যাচ্ছে দিনকাল? রিফাত আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, এই তো ভালো ভাইয়া, আপনার? আমারটা না হয়ে যেতে যেতে শোনো, চলো। কথাটা বলে আকাশ রিফাতকে উল্টো ঘুরিয়ে হাঁটা ধরে। রিফাত পেছন ঘুরতে চাইলেও আকাশের জন্য পারে না। আকাশ রিফাতের কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে বেচারা পিছনে তাকাতে পারছে না। আকাশটা চলে যেতে মিথিলার ফোনটা আবার বের করে। ফোন বের করে হাসি মুখে একজনকে ফোন দেয়। দুবার রিং হতে ওপাশ থেকে ফোনটা ধরে কেউ। ফোন ধরতে ইফা হেসে প্রথমে সালাম দেয়। ওপাশ থেকে সালামের উত্তর দিতে ইফা হেসে হেসে কথা বলতে যায়। আকাশ রিফাতকে রেখে আবার ইফার কাছে আসতে ইফার কণ্ঠে একটা বাক্য শুনে থেমে যায়। পা রাখায় না, স্থির হয়ে যায় ওখানে। ইফা তখনও হেসে হেসে কথা বলছিল। আকাশ সেদিকে তাকিয়ে আস্তে আস্তে কয়েক কদম পিছায়। পিছতে অনেকটুকু চলে যায়। হুঁশ ফিরতেও উল্টো ঘুরে হাঁটা দেয়। এখানে আর এক মুহূর্ত না। বাড়ি ফেরার সময় এসেছে। সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। রাফসান আর মিহু রেডিও আছে। এখন শুধু বেরোনোর পালা। মিনহাজ হক সবাইকে বলতে সবাই গাড়িতে গিয়ে বসে। বর বউয়ের জন্য আলাদা একটি গাড়ি রাখা হয়েছে। মিহু আর রাফসান সেটাই গিয়ে বসে। বাকিরা অন্য দুইটা গাড়িতে ওঠে। রাফসানের বাবা মিনহাজ হকের সাথে কথা বলে বেশ কিছুক্ষণ, তারপর বিদায় দিতে বাইরে আসেন। মিনহাজ হক গাড়িতে উঠে রাফসানের বাবাকে বিদায় জানায়। পুনরায় শস্য করে চলতে থাকে গাড়ি। এবার দুর্ভাগ্যক্রমে মিথিলা
ইয়াস এক গাড়িতেই বসেছিল। ইয়াস একটু পরপর মিথিলাকে দেখে হাসছিল। মিথিলা গাড়িতে বসে ইয়াসের চণ্ডীপিটা করছিল। রাত্রির অন্ধকারে কাটিয়ে ভোরের আলো ফুটিয়ে নবদিনের সূচনা হয়েছে। নতুন জামাইকে আপ্যায়নে ব্যস্ত বাড়ির গিন্নিরা। খাবার টেবিলে বাড়ির সব ছেলেরা বসেছে, কিন্তু বাড়ির সবাইকে বাদ দিয়ে 3 গিন্নির নজর আফসানের খাওয়ার দিকে। একটু পরপর এটা ওটা তুলে দিচ্ছে। এইসব দেখে ইয়াসের পাশে বসা আকাশকে ইয়াস ফিসফিসিয়ে বলল, আচ্ছা আমি যে ওই বাড়ির জামাই সেটা কি কারো খেয়াল নেই? আকাশ ইয়াসের কথায় উত্তর করে না, সে চুপচাপ খেয়ে যাচ্ছে। ইয়াস আবার বলে উঠল, না রে আকাশ, এবাড়ির জামাই হইস না তুই, দেখবি আমার মতো তোকে কেউ পাত্তা দিবে না। আকাশ ইয়াসের পানে ঘুরে তাকালো। এবার কিছুক্ষণ নিশ্চুপ থাকলো, চোখ নামিয়ে মুচকি হেসে বলল, সেটা কোনোদিন হবে না, চলে যাব শীঘ্রই। কথাটা বলে আকাশ আবার খাবার রেখে উঠে চলে যায়। তিতলি হক আকাশকে উঠে যেতে দেখিয়ে ওকে ডাকে। আকাশ পিছু ফিরে ভালো লাগছে না বলে যায়। ইয়াস আকাশের পানে তাকিয়ে কিছু একটা ভেবে মাথা নাড়ায়। বাসার রুমে সবাই বসে আছে। রাফসান মিহু উপস্থিত। তাদের এখনও মিথিলা আর ইয়াসের বিয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। মিনাজ হক, ইকবাল হক, মইনুল হক এখনও বসার ঘরে আসেনি, তাই এখনও সবাই চুপচাপ। 3 ভাই আসতে এই বিয়ের বিচার হবে। মিথিলা এখনও দাঁড়িয়ে নখ দিয়ে হাতের আঙুল কেটে যাচ্ছে। তার পাশে ইয়াস দাঁড়িয়ে ওকে খোঁচাচ্ছে। তখন থেকে মিথিলা বিরক্ত হয়ে চাপা স্বরে ইয়াসকে বলল, ভয় করছে না তোমার যদি বাবারা আমাদের বিয়ে মেনে না নেয়? ইয়াস ব্রু উঁচিয়ে বলল, তারা না মানলে কি আমাদের বিয়ে মিথ্যে হয়ে যাবে? আর বউ তুই আমার, দেখি কে কি বলে আর করে। বিয়ে যেমন মিথ্যে না, ডিভোর্স বলেও একটা জিনিস আছে, ওটাও কিন্তু মিথ্যে না। ওরা ডিভোর্স দিতে বললে তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি? আমি বলছি সে কথা একবারও। ডিভোর্সের কথা তো বললি। মিথিলা রাগী চোখে ইয়াসের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যাবে তুমি এখান থেকে, বাবা এসে দেখলে খারাপ হয়ে যাবে। আমি আমার বউয়ের পাশে দাঁড়িয়ে আছি, তাতে আমার শ্বশুরের কি? তোমার বউটা কিন্তু তোমার শ্বশুরেরই মেয়ে। মিথিলা কথাটা শেষ হতেই 3 ভাই বসার ঘরে এসে উপস্থিত হয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে পড়ে। 3 ভাই একটা সোফায় গিয়ে বসে পড়ে। মিনহাজও ইয়াসের দিকে তাকাতেও ভদ্র ছেলের মতো মিথিলার পিছনে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মিনহাজ সেদিকে তাকিয়ে বলে ওঠে, দুজনে এদিকে আসো। মিথিলা অপ্রস্তুত হয়ে নড়ে চলে ওঠে। ওকে যেতে বলেছেন, ওকে কি জিজ্ঞাসা করবে? আর ও কী বা বলবে? মিথিলা এসে ভাবছিল, তখন মিনহাজ আবার ডেকে উঠে দুজনকে। ইয়াস মিথিলাকে ফিসফিসিয়ে বলে, চল, ডাকছে তো। কিন্তু আমি কি বলবো? যা জিজ্ঞেস করবে সত্যি সত্যি বলবি, চল এখন। ইয়াস যেতে মিথিলা ইয়াসের কিছু কিছু হাতে ধরে। দুজন মিনহাজকের সামনে যেতে মিনহাজক দুজনকে দেখে বসতে পারে। ইয়াস বসতে মিথিলা সবার দিকে একবার তাকিয়ে বসে পড়ে। মিনহাজক প্রথমে মিথিলার দিকে প্রশ্ন ছুড়ে, তুমি কি বিয়েটা নিজের ইচ্ছেতে করছো নাকি ওরা জোর করে নিয়ে করেছে? আর সেদিন কি ঘটেছিল? মিথিলা নীরব হয়ে থাকে, কি বলবে ভাবছে। তাকেই আগে প্রশ্ন করতে হলো। মিথিলা আর চোখে একবার ইয়াসের দিকে তাকায়। ইয়াস ভাবলেশীনভাবে বসে আছে। মিথিলা এবার নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, সেদিন আকাশ ভাই আমার রুমে এসে বলল তার সাথে একটু বাইরে যেতে। আমি না করেছিলাম, বলেছিলাম আমার শরীর খারাপ, তবুও ভাইয়া বলল যেতে হবে। আমি বললাম কিসের জন্য যেতে হবে? ভাইয়া বলল কিছু একটা দরকারে। এতটুকু বলে মিথিলা থামে, একটা শ্বাস নিয়ে আবার বলে, আমি ভাইয়াকে অনেকবার বলেছি কি দরকার, ভাইয়া বলল না। তারপর ভাইয়া মানছিল না, তাই ভাইয়ার সাথে বাইরে গিয়েছিলাম। আর বাইরে যেতে মিথিলা থেমে সবার দিকে একবার তাকায়। ও থামতে সবার দৃষ্টি আকাশের উপরে যায়। আকাশ সবাইকে একসাথে তাকাতে দেখে অপ্রস্তুত হয়ে নিজের চোখ ঘোরায়। তখন মিথিলা বলে ওঠে, এটা আকাশ ভাইয়ার কোনো দোষই ছিল না, কারণ আমি বাইরে যেতে ইয়াশ ভাইয়া আমাকে জোর করে নিয়ে গেছিল। আর তারপর বিয়ে। বিয়েটাতে কি তোমার মত ছিল? মিনহাজকের প্রশ্নে মিথিলা আমতামতা করে বলল, তখন রাগের বশে করলেও এখন। মিথিলার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে মিনহাজ হক বলেন, এখন বিয়েটা মেনে নিয়েছো? মিথিলা মাথা নিচু করে খায়। মিনহাজ হক মেয়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ইয়াসের দিকে তাকায়। মিনহাজ হককে তাকাতে দেখে ইয়াস আগেই বলে, সব তো তোমার মেয়ে বলেই দিছে, আমাকে নিশ্চয়ই আর জিজ্ঞেস করার মতো কিছু নেই। তোমাকে জিজ্ঞাসা করার মতো কিছু কথা থাকলে টাকা হতো এখানে। মিনহাজ হকের কথায় ইয়াস চুপ মেরে যায়। মিনহাজ হক রূপা হকের দিকে তাকান, তার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাইদের পরিবারের দিকে একবার তাকান, তারপর ইয়াসকে প্রশ্ন করে,
নীলা মেয়েটাকে কেন ঠকালে তাহলে? ইয়াস হাসে, তাকায় নীলার দিকে। নীলার দৃষ্ট ক্ষোভে সেদিকে তাকিয়ে আর একটু হাসে ইয়াস। মিনা জকের দিকে তাকিয়ে বলে, নীলাকে ঠকাইনি, বরং আমি যদি নীলাকে বিয়ে করতাম তাহলে মিথিলাকে ঠকানো হতো, কারণ মিথিলাকে আমি ভালোবাসি। আর নীলার সাথে আমার মা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছিল, তো আমি নীলাকে ঠকিয়েছি কিভাবে? মিনা জক চুপ করে যান, কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি তো জানতে নীলার সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছিল, তাহলে? মিনা জকের সম্পূর্ণ কথা শেষ করবার আগে ইয়াস বলল, নীলাও জানতো আমি মিথিলাকে ভালোবাসি। আর আমি যেদিন জানতে পেরেছি নীলার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, সেদিনই আমি নীলাকে সব বলে দিয়েছি। তো এরপরেও আমি নীলাকে কিভাবে ঠকালাম বুঝলাম না আমি। ইয়াস কথাটা বলে মিনা জকের উত্তরের অপেক্ষায় থাকে। বেশ কিছুটা সময় যেতেও মিনা জক চুপ থাকে। ইয়াস মাথা নেড়ে হেসে উঠে পড়ে ওখান থেকে। কারো কথা না শুনে নিজের রুমে চলে যায়। সবাই চুপচাপ দেখে যায়। মিথিলা কি করবে বুঝতে না পেরে ওখানেই বসে থাকে। তখন নীলা হুঙ্কার দিয়ে বলে, আমি এ বিয়ে মানি না। ইয়াসের সাথে আমার বিয়ে হওয়ার কথা, এই মেয়ে কেন আমাদের মাঝে এসেছে? এটা বলে নীলা মিথিলার দিকে তেড়ে যায়। রুকমা হক নীলার মা এসে ওকে ধরে ফেলে। নীলা সাপের ন্যায় ফোঁস ফোঁস করে যাচ্ছে। মিথিলা নীলাকে দেখে উঠে দাঁড়ায়। নীলা মিথিলার দিকে তাকিয়ে পুনরায় চিল্লিয়ে বলে, এই মেয়েকে আমি ছাড়বো না। ছাড়ো আমাকে, ও ইয়াসকে আমার থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। নীলার কথাগুলো শুনে মিথিলা ভ্রু কুঁচকে নেয়। নীলার দিকে এগিয়ে যায়। মিহু মিথিলাকে টান দিয়ে বলে, কি করেছিস দেখছিস না ও কেমন ক্ষিপ্ত হয়ে আছে? মিথিলা মিহুর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নীলার সামনাসামনি গিয়ে দাঁড়ায়। শক্ত কণ্ঠে বলে, ইয়াসকে আমি না, তুমি আমার থেকে কেড়ে নিতে এসেছিলে। নিজের দোষগুলো অন্যের উপরে চাপানো বন্ধ করো। আর ইয়াস ভাইয়া তো বললো আমাকে ভালোবাসে, তাহলে তুমি কে তুমি? নীলা তখনও মিথিলার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে। রুকমা হক মিথিলাকে সরে যেতে বলে। মিথিলা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। নীলাও ছাড়া পেয়ে মিথিলার দিকে আর একটু তেড়ে যায়। হাত উঁচিয়ে মিথিলাকে মারতে যেতে কেউ তার হাত ধরে ফেলে। সবাই সেদিকে চোখ তুলে তাকায়। ইয়াসকে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। ইয়াস নীলার হাত ধরে এবার মুচড়িয়ে ধরে। নীলা ব্যথায় কুঁকিয়ে ওঠে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? আমার বাড়িতে থেকে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যাচ্ছ? সাহস তো তোমার কম না। এক্ষুনি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। তোমার ছায়াও আর এক মুহূর্ত দেখতে চাই না এই বাড়িতে। আর যদি না যাও তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যাব। শুনেছ সবাই? ইয়াস শক্ত কণ্ঠে চিল্লিয়ে কথাগুলো বলে নীলার হাত ছেড়ে দেয়। মিথিলার হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে আসে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে। নীলার এই দুপুরেই চলে গেছে। রুকমা হক আর তাদের আটকাননি। এখানে বেশিরভাগ দোষটাই তার। হয়তো সে ছেলের কাছে না শুনে তাকে না জানিয়ে তার জন্য ভুল মেয়ে ঠিক করেছিল। তিতলি হক আনোয়ারা হক তাদের দুপুরে খেয়ে যেতে বলেছিল, কিন্তু তারা থাকেনি, তখনই চলে গেছিল। মিথিলার সামনে মিহু বসে তখন থেকে একটার পর একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। বেচারা মিথিলা শুধু প্রশ্ন শুনে যাচ্ছে, কোনটার উত্তর আগে দিবে না কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিথিলাকে চুপ দেখে মিহু বলল, কিছু বলছিস না কেন? কি বলবো মানে, তুমি এরপর এক প্রশ্ন করেই যাচ্ছ, আমি কোনটা রেখে কোনটা উত্তর দিব? মিহু ক্যাবলা হাসি দিয়ে বলল, না তুই বল, এই বিয়েটা মানে কি হয়েছিল যে ইয়াস তোকে জোর করে বিয়ে করলো? মিথিলা মিহুর কথাটা শুনে কিয়ৎক্ষণ চুপ থাকে। সব ঘটনা একে একে বলে। সবটুকু শুনে মিহু কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, নীলামিটাকে ভালো ভেবেছিলাম। কচু ভালো। মিহু মিথিলার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তুই কি এই বিয়েতে খুশি মিথু? মিথিলা হাসে, তৃপ্তির হাসি। ভালোবাসি আমি ভাইয়াকে আপু। মিহু এবার এক ভ্রু উঁচিয়ে বলে, ভাইয়াকে? না মানে বলতে চাইছি। এতটুকু বলে মিথিলা থেমে যায়। ঠোঁট উল্টে তাকায় মিহুর দিকে। মিহু হেসে দেয়, হাসতে হাসতে বলে, জামাইকে কেউ ভাই বলে গাধা? তো কি বলবো, ভাইয়া বলা তো অভ্যেস হয়ে গেছে। মিহু গালে হাত দিয়ে কিছু ভাবে। গাল থেকে হাত সরিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলে, কি বলে ডাকবি বলতো? বলবি ওগো শুনছো? মিথিলা মিহুর দিকে তাকিয়েছিল। কথাটা বলতে মিথিলা মিহুর বাহুতে চাপড় বসায়। মিহু মিথিলার মাথায় গাঁটটা মেরে বলে, মারলি কেন? ঠিক করেছি। তুমি এসব কেন বলছো? কিসব বলছি আমি? কত সুন্দর একটা কথা বললাম। আগের মানুষ তো তাদের স্বামীদের এসব বলেই ডাকতো। তুমি বলো, যাও বলবা, ওহে আমার প্রাণের স্বামী, আপনি কোথায়?
কি করেন, খাইছেন, ব্লা ব্লা ব্লা। ভালোই তো, ভাবছি এখন থেকে এসব বলেই ডাকবো। প্রাণের স্বামী, আহা। পারো বটে তুমি। মিহু হেসে দেয়, মিথিলাও হাসে। দুজনের হাসির মাঝে ইয়াস আর রাফসান প্রবেশ করে ঘরে। দুজনকে হাসতে দেখে ইয়াস বলে, দুজন পাগলের মতো হাসছিস কেন এভাবে? মিহু ওদের দুজনের দিকে একবার তাকিয়ে বলে, ইয়াস, বিয়ে করে ফেললি, ট্রিট দিলি না। আর বোনকে ছাড়া এভাবে বিয়ে করে ফেললি, কষ্ট পেলাম রে। তোর কষ্টে আমার কাজ আছে? তোকে জানাতে গেলে দেখা যেত শেষে আমার বিয়েটা হতো না। কেন রে, আমি গিয়ে কি তোর বিয়ে ভেঙে দিতাম নাকি? ইয়াস কিছু বলতে যাবে, তখন মিথিলা বিছানা থেকে নিচে নেমে রাফসানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপনি এখানে বসেন। ইয়াস এটা শুনে মুখ বাঁকায়, আফসোস করে বলে, আমিও এ বাড়ির মেয়ে জামাই, সবাই মনে হয় সেটা ভুলে গেছে। শালার কোনো আদরই পাচ্ছি না। এই মিহু, অন্তত তুই একটু আমাকে দেখ, একটু আদর যত্ন কর। ইয়াসের কথা শুনে রাফসান মিহু দুজনেই হেসে দেয়। মিথিলা দূরে দাঁড়িয়ে ভেঙচি কাটে। কালো মেঘে সন্ধ্যের চাঁদটাও ঢেকে আছে। আকাশ সেদিকে তাকিয়ে এক মনে কিছু ভেবে যাচ্ছে। তার দৃষ্টি সেদিকেই স্থির হয়ে আছে তখন থেকে। আশেপাশের কোনো কিছুই তার খেয়াল নেই। তখন পিছন থেকে কিছুটা জোরে কিছু শব্দ হতে আকাশ ফিরে তাকায়। ইফাকে দেখে আবার সামনে ফিরে কিছুক্ষণ নিশ্চুপ থেকে মলিন কণ্ঠে বলে, যদি কোনো দরকার এসে থাকিস, আমি থাকলে যদি তোর কোনো প্রবলেম হয় তাহলে বল, চলে যাচ্ছে। আকাশের কথাটা শুনে ইফা নিজের হাতে থাকা ফোনটার দিকে তাকায়। ফোনের ওই পাশ থেকে অবিরাম কেউ হ্যালো হ্যালো বলে চলেছে। ইফা কথা না বলে কেটে দেয় ফোনটা। আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। আকাশের দৃষ্টি অনুসরণ করে সেও গগনে গোল আকৃতি চাঁদের দিকে তাকায়। চাঁদটা এখন একটু দৃশ্যমান হয়েছে। আকাশ এদিকে তাকিয়ে প্রশ্ন করে, কে ছিল কলে? ইফা তাকায় আকাশের দিকে। তখন আকাশও ঘুরে। দুজনের দৃষ্টি এক হয়। ইফা চোখ নামিয়ে নেয়, মিনমিন কণ্ঠে বলে, ফ্রেন্ড ছিল? শুধুই ফ্রেন্ড। ইফা চোখ তুলে আবার তাকায় আকাশের দিকে। ততক্ষণে আকাশ আবার কালো মেঘে ঢাকা। আকাশের দিকে নজর দিয়েছে। ইফা আকাশের মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, ভালোবাসি আমি ওকে। ইফা কথাটা বলতেই আকাশের ঠোঁট প্রসারিত হয়। হাসে সে, কেমন বিষাদময় হাসে। কিছুক্ষণ স্থির চিত্তে সেভাবে দাঁড়িয়ে থেকে আচমকা ইফাকে চেপে ধরে রেলিংয়ের সাথে শক্ত দৃষ্টিতে ইফার দিকে তাকায়। ইফা ভয় পেয়ে ঢোক গিলে তাকায় আকাশের চোখের দিকে। লাল হয়ে আছে চোখটা। ইফা তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। আকাশ ইফাকে চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, ভালোবাসিস? আর আমি যে তোকে ভালোবাসি সেটা তোর চোখে পড়লো না? কিসের ভালোবাসার কথা বলছিস তুই আমাকে? ইফা ভয় পেয়ে আছে, তবুও ভয়ে ভয়ে বলল, আপনি আমার ভাইয়া, আর আমি ওকে ভালোবাসি, ওর সাথে থাকতে চাই। ও আমাকে ভীষণ ভালোবাসে। আকাশ রেগে যায়। রাগ যেন মাথা চাড়া দিয়ে বসে। নিজেই নিজেকে আঘাত করে। ইফা চোখ বন্ধ করে নেয়। ভয় কেঁদে ফেলেছে মেয়েটা। আকাশের রক্তাক্ত হাতটা দিয়ে ইফার চোয়াল শক্ত করে ধরে ওর দিকে ঘোরায়। ইফা পিটপিট করে তাকায় আকাশের দিকে। আকাশ সে অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলে, আমি যদি তোকে ছোটবেলা থেকে ভালোবাসে আসছে, সেটার কি হবে? এই এফা, বুঝিস না তুই? কি করলে বুঝবি ভালোবাসি তোকে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। ইফাকে ঝাঁকি দিয়ে সরিয়ে দেয় আকাশ। নিজে দূরে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলে, চলে যা এখান থেকে। তোকে আর এক মুহূর্ত আমি আমার সামনে দেখতে চাচ্ছি না। আর দেখলে তোর খবর আছে, যা এখান থেকে। আকাশের ধমক শুনে ইফার এবার হেঁচকে উঠে যায়। সে কান্না করছে। আকাশ কান্নার আওয়াজ শুনে আবার থমকে ওঠে। ইফা ধমক শুনে আর দাঁড়ায় না, ছুটে চলে যায় নিচে। ইফা যেতে আকাশ পিছন ফিরে জোরে শ্বাস ফেলে কয়েকটা। নিচের দিকে তাকিয়ে মাথা চেপে ধরে, বসে পড়ে ফ্লোরে। আকাশ পানে তাকিয়ে বিড়বিড় করে, তুই আমাকে বুঝবি না ইফা, বুঝবি না তুই আমাকে। চলে যাবো আমি অনেক দূরে, আর আসবো না তোর সামনে, কোনোদিন আসবো না। তখন আমাকে ডাকলেও আর পাবি না। গড়িতে 10টার কাঁটা পেরিয়ে 11টা ছুঁইছে। বাড়ির ছেলেরা খাওয়া দাওয়া শেষে বসার ঘরে বসেছিল। মিথিলা তার ইয়াসের বিয়ে নিয়ে কথা বলার জন্য। মইনুল হক দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু মিনহাজ হক দমিয়ে রেখেছে। সে মনে মনে ভেবে রেখেছে ভাইকে আর দেশ ছাড়তে দিবেন না। মিহুর বিয়ে শেষ, এখন মিথিলার বিয়ে দিয়ে আটকে রাখবে ভাইকে। মইনুল হকও মিথিলার বিয়ের কথা শুনে আর যাওয়ার কথা বলেনি। সবাই আলাপ আলোচনা করছিল, তখন আকাশ নিচে নামে। আনোয়ারা হক আকাশকে দেখে বলল, খেতে আসিসনি কেন?
তিতলি হক আকাশকে খেয়াল করেননি। আনারা হকের কথা শুনে সামনে তাকিয়ে আকাশকে দেখে সেও একই প্রশ্ন করলো। আকাশ দুজনের দিকে তাকিয়ে বলল, খিদে নেই আর খেতে ইচ্ছে করছে না। কথাটা বলে আকাশ মিনহাজ হকদের কাছে চলে যায়। সবাই কথা বলতে ব্যস্ত। আকাশ শুকনো কাশি দেয়। সবার দৃষ্টি আকাশের দিকে পড়ে। সবার নজর ওর দিকে পড়তেও কিছুটা নড়ে চড়ে ওঠে। মিনহাজ হকের দিকে তাকিয়ে বলে, বড় বাবা, আমি মিথির বিয়ে থাকতে পারবো না।